আপনারা প্রথমটাতে চলে যাই, 1 নাম্বার কোশ্চেনে চলে যাই। চলেন পড়াশোনার দিকে চলে যাই। সবাই রেডি কিনা একটু জানান ভাই, কমেন্টে জানান যে রেডি কিনা। রেডি হলে কিন্তু আমরা তুখুর গতিতে আনসার করা শুরু করে দেব। শেয়ার ডান বলেছেন আমাদের প্রিয় ভাই হোসাইন, সাবাস সাবাস। প্রথম কোশ্চেনটা একটু খেয়াল করেন ভাই, প্রিয় ভাই বোনেরা সবাই একটু খেয়াল করেন। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা যাদেরকে আমরা উপজাতি বলি, এই উপজাতির সংখ্যা কতটি? দেখেন প্রিয় ভাই বোনেরা, রেলপথ মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী কিন্তু কোশ্চেন আসছে। শুধুমাত্র কি এখানেই আসছে? না ভাই, এই কোশ্চেনটা কিন্তু 10 থেকে 20তম গ্রেডের প্রত্যেকটা চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা দেখবেন 46তম বিসিএস, 43তম বিসিএস অলরেডি রিপিটেড কোশ্চেন। পাশাপাশি আপনারা যারা এখন প্রিপারেশন নিচ্ছেন, নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিক একটা কোশ্চেন, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতিদের সংখ্যা কতটি? প্রিয় ভাই বোন সবাই সবাই রেডি বলেছেন, ওকে সাবাস সাবাস সাবাস, ভেরি গুড। সবাই একটু বলেন ভাই সবাই, ওকে। সবার আগে আমাদের বোন রুমানা বলেছে, রুমানা সাবাস, রুমানা আমাদের বোন রুমানা বলেছেন, রুমানা বলেছেন 50টি, সাবাস। আমাদের ভাই পলক ভাই বলেছেন 50টি, আমাদের পারভিন বোন বলেছেন 50টি, অনেক ধন্যবাদ ধন্যবাদ। শায়লা নাজনীন বোন বলেছেন 50টি। আমি সবারটা একটু পড়ি, আজকে পড়বো, আজকে অনেক সুন্দর ক্লাস হবে ইনশাআল্লাহ, ওকে। আমাদের মাহফুজ আক্তার, আমাদের মাহফুজ আক্তার বোন বলেছে 50টি, ইলিয়াস ভাই বলেছে 50টি, রুমানা বেগম আমাদের বোন বলেছে 50টি, ওকে। আরিয়া আরিয়া আপা বলেছেন আমাদের 50টি, অনেক ধন্যবাদ সবাইকে। আয়েশা সিদ্দিকা বলেছেন 50টি, অনেক অনেক ধন্যবাদ, ওকে ওকে সাবাস, অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন। আজকের ক্লাসটা আমরা এনজয় করবো ইনশাআল্লাহ। তাহলে আপনারা আনসার করতে করতেই আমরা কিন্তু আমাদের আরো কিছু ডিটেইলস আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী এই জিনিসটা কি? আপনারা সবাই কিন্তু এই উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আপনাদের অনেকেরই কিন্তু ঝামেলা থাকে। তাহলে উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে একটু পড়াশোনার চেষ্টা করবো আমরা। উপজাতি একটু খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা, উপজাতি উপজাতি এই উপজাতিটা সম্পর্কে একটু কথা না বললেই নয়। উপজাতি, এখন প্রথম কথা হচ্ছে ভাই, উপজাতি যে জিনিসটা, উপজাতি বলতে আমরা কি বুঝি? সবাই খুবই দ্রুত, উপজাতি জিনিসটা বলতে আমরা কি বুঝি? আমরা উপজাতি বলতে বুঝি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর থেকে একটু আলাদা, তাদের সংস্কৃতি একটু আলাদা, এবং তাদের বাসস্থানের অবস্থানটা একটু আলাদা, এবং তাদের আচার অনুষ্ঠানটা একটু আলাদা, তাই না প্রিয় ভাই বোন? সবাই খেয়াল করেন, উপজাতি থেকে কোশ্চেন আসলে, ধরেন আপনাকে একটা কোশ্চেন করলো, আপনারা কিন্তু এটাতে ভুল করবেন। ধরেন আপনাকে কোশ্চেন করলো এভাবে যে বাংলাদেশের সবচেয়ে বড় নৃগোষ্ঠীকে, বাংলাদেশের সবচেয়ে বড় নৃগোষ্ঠীকে কে কে আনসার করতে পারবেন বলেন? বাংলাদেশের সবচেয়ে বড় নৃগোষ্ঠীকে, সবাই একটু আনসার করবেন। বাংলাদেশের সবচেয়ে বড় নৃগোষ্ঠীকে, আপনারা এটা অলরেডি আনসার করে ফেলেছেন ভাইয়েরা, সবাই একটু বলেন বাংলাদেশের সবচেয়ে বড় নৃগোষ্ঠীকে, এটা একটু আনসার করেন। আর এটা আনসার হয়ে গেলে আপনারা এটা আনসার করতে করতে আরেকটা জিনিস আনসার করে ফেলেন, যে বাংলাদেশের, এই যে আমরা যে বলতেছি বাংলাদেশ, এই বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও গোষ্ঠী কোনটা? ক্ষুদ্র নৃগোষ্ঠী কারা? এখন কিন্তু আপনারা প্যাচে পড়বেন ভাই, এখন কিন্তু প্যাচে পড়বেন। আমরা যেটা বাংলাদেশের সবচেয়ে বড় নৃগোষ্ঠীটা হচ্ছে, সেটা কিন্তু আমরা জানি চাকমা নয়, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় নৃগোষ্ঠী হচ্ছে বাঙালি। আমরা যারা বাঙালি আছি, বাঙালিরাই বাংলাদেশের সবচেয়ে বড় নৃগোষ্ঠী। কিন্তু এটা কিন্তু আপনি পরীক্ষার হলে ভুল করতেন প্রিয় ভাই বোনেরা। তাই আজকের ক্লাসটা যারা করবেন, আপনারা কিন্তু আর কোনো ভুল করবেন না। দেখেন, আবেগে বিবেক নষ্ট করা যাবে না পরীক্ষার হলে আপনার একটা না দুইটা প্রশ্ন এমন আবেগী প্রশ্ন করবে যেটা দিয়ে আপনার বিবেকটাই নষ্ট হয়ে যাবে। আমরা বিবেক দিয়ে প্রশ্ন করব, আমরা বিবেক দিয়ে আনসার করব, আমরা মাথা ঠান্ডা রেখে আনসার করব। বাংলাদেশের সবচেয়ে বড় নৃগোষ্ঠী হচ্ছে বাঙালি, কিন্তু বাংলাদেশ সবচেয়ে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি বললে তখন ভাই আপনাকে আনসার করতে হবে আমাদের সবচেয়ে বড় যে নৃগোষ্ঠী, যেটার নাম হচ্ছে চাকমা। যেটার নাম কি বলেন তো ভাই? চাকমা। দেখেন এই যে প্রথমেই, ঠিক আছে, প্রথমেই কিন্তু আমাদের এই জিনিসটাতে একটু বুঝতে হবে যে নৃগোষ্ঠী আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে পার্থক্য কি, উপজাতি আর আদিবাসীর মধ্যে পার্থক্য কি। ভাই এটা যদি আপনি বুঝতে পারেন, তবেই কিন্তু আপনি উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারবেন। ওকে প্রিয় ভাই বোনেরা, এই যে জহিরুদ্দিন, ওকে আমার প্রিয় ভাই বাঙালি আনসার করেছেন, সাবাস। বাঙালি আবেগে মাতাল, আমাদের রুমানা বোন বলেছেন, সঠিক, একদম সঠিক। সবাই একটু কমেন্ট করেন, আমি দেখতে চাই, সবাই একটু কমেন্ট করেন। ওকে, সাইফ হোসেন ভাই আছেন আমাদের সাথে, আমাদের প্রিয় ভাই, ওকে। ওসমান ভাই আছেন আমাদের সাথে, আয়েশা বোন আছে আমাদের সাথে, অনেক ধন্যবাদ। ওকে, আমাদের সাথে এক বোন আছে, বোনের নাম হচ্ছে মন উদাসী। আল্লাহ, কেন ভাই মন উদাসী থাকা যাবে না? তো পরীক্ষার সময়, এই যে চাকরির সময় তো মন উদাসী থাকা যাবে না, মনটাকে কন্ট্রোলে রাখতে হবে। ওকে ওকে,
তাহলে আমরা এটা বুঝতে পারলাম উপজাতির মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় যে নৃগোষ্ঠী আছে সেটা হচ্ছে, যদি নৃগোষ্ঠী বলে সেটা বাঙালি, আর যখন আপনাকে বলবে যে বাংলাদেশ সবচেয়ে বড় ক্ষুদ্র নৃগোষ্ঠী অথবা সবচেয়ে বড় উপজাতি কারা, তখন আমরা কিন্তু চাকমা আনসার করব। একটু বুঝে নেবেন ভাইরা, একটু বুঝে নেবেন। ওকে ওকে, অনেক ধন্যবাদ। আশা করি এতটুকু ক্লিয়ার। আপনারা বলেন যে এটা ক্লিয়ার কিনা। আমার প্রিয় ভাই বোন সবাই একটু কমেন্টে জানান যে ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা, এটা ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন। যদি 1 নাম্বার ক্লিয়ার হয় আপনারা বলেন 1 ডান, 1 ডান বললে আমরা বুঝতে পারবো, অথবা শুধু 1 ক্লিক করেন তাহলে বুঝতে পারবো যে 1 নাম্বার আপনাদের ক্লিয়ার। আর আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের ক্ষুদ্রতম নৃগোষ্ঠী বা উপজাতির মোট সংখ্যা হচ্ছে 50টি। কতটি ভাই বলেন তো? 50টি। 50টি নৃগোষ্ঠী আছে, 50টি নৃগোষ্ঠী আছে। বাংলাদেশের ক্ষুদ্রতম নৃগোষ্ঠী আছে কতটি মোট? প্রিয় ভাই বোন, মোট আছে 50টি। এখন একটু পড়াশোনা করে নি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে। একটু দেখেন ভাই, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী আমরা সাধারণ জ্ঞান পড়ার সময়ে বারবার পড়তে থাকি ক্ষুদ্র নৃগোষ্ঠী, কিন্তু ভাই সত্যিকার অর্থে আমাদের কিন্তু এমন ভাবে পড়াশোনা করলে চলবে না। আমাদের পড়াশোনা করতে হবে স্মার্টলি। একটা পড়াশোনা হচ্ছে হার্ডলি, একটা পড়াশোনা হচ্ছে স্মার্টলি। আপনাকে স্মার্টলি পড়াশোনা করতে হবে যদি আপনি 10 থেকে 20তম গ্রেডের চাকরিগুলো পেতে চান, যদি আপনি প্রাইমারি শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ হতে চান, যদি আপনি একদম বিসিএস থেকে ধরে বিশ্ববিদ্যালয় লেভেলের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করতে চান, আপনাকে স্মার্টলি পড়াশোনা করতে হবে। প্রিয় ভাই বোন সবাই ক্লিয়ার বলেছেন, সাবাস। ক্লিয়ার বলেছেন, অনেক ধন্যবাদ। ক্লিয়ার বলেছেন, সাবাস। ওকে, এবার আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীটা সম্পর্কে আপনাকে বলে যে সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধানের কত নং অনুচ্ছেদে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে বলা হয়েছে। এখন আমরা মুখস্থ করি, কিন্তু আমরা মুখস্থ করব না প্রিয় ভাই বোন, আমরা মুখস্থ করব না। আজকে আমরা অন্যভাবে টেকনিকে পড়াশোনা করব। একটু খেয়াল করেন। আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী, যেটা ক্ষুদ্র শব্দ, এই যে ক্ষুদ্র দেখেন, ক্ষুদ্রটাতে কয়টা অংশ আছে? এই যে একটা, এই যে দুইটা, এটাতে 2। নৃগোষ্ঠীটাতে কয়টা অংশ আছে? একটা, দুইটা, তিনটা, তাহলে এখানে হচ্ছে 3। তাহলে আমরা বুঝতে পারলাম ক্ষুদ্র নৃগোষ্ঠী সংবিধানের 23-এর ক নং অনুচ্ছেদে আছে। 23-এর ক নং অনুচ্ছেদে শেষ। এটা ডান কিনা সবাই বলেন। আমার প্রিয় ভাই বোন সবাই বলেন এটা ডান কিনা। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীরা সংবিধানে তাদের কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে? 23-এর ক নং অনুচ্ছেদে বলা হয়েছে। দেখেন সুন্দরভাবে আমরা পড়লাম। ক্ষুদ্র নৃগোষ্ঠী যেহেতু বলেছে, ক্ষুদ্রতে আছে 2, নৃগোষ্ঠীতে আছে 3টা অংশ, তাহলে 23। তাহলে 23-এ বলা হয়েছে, সংবিধানের 23 নং অনুচ্ছেদে বলা হয়েছে। ওকে প্রিয় ভাই বোন সবাস। এই যে আমাদের হুসাইন ভাই, মুস্তাকিম ভাই বলেছে 23-এর ক, সাবাস। ডান বলেছেন আমাদের ফাতেমা বোন। ওকে, রানী বোন বলেছেন 50টি, সাবাস, অনেক ধন্যবাদ। এটা বুঝতে পেরেছেন কিনা সবাই বলেন ক্লিয়ার। তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী সংবিধানের 23-এর ক নং অনুচ্ছেদে বলা হয়েছে, এবং এই সংবিধানের আমাদের 23-এর ক নং অনুচ্ছেদে মূলত আমাদের যতগুলো উপজাতীয় গোষ্ঠী আছে, 50টা উপজাতীয় গোষ্ঠী, তাদের স্বার্থ সংরক্ষণের কথাগুলো বলা হয়েছে। যে তাদেরকে আমরা মানবাধিকার বলতে কোন কোন অধিকারগুলো দেব, তাদেরকে বাংলাদেশে কোন কোন অধিকার তারা ভোগ করবে, সবকিছু কিন্তু সেখানে বলা হয়েছে। প্রিয় ভাই বোন সবাই এটা ক্লিয়ার কিনা বলেন? 23-এর ক, সাবাস, ভেরি গুড। আমাদের সাথে 720 জন কিন্তু যুক্ত আছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে এত বড় একটা অ্যামাউন্ট যুক্ত আছেন। আপনারা সবাই কিন্তু ভাই একটু শেয়ার করে দেবেন। আর যারা শেয়ার করতে একটু ঝামেলা, তারা অবশ্যই শেয়ার না করতে পারলেও একটু হাইলাইট করে দেবেন। হাইলাইট করলে কি হবে? আমাদের সকল ভাই বোনের কাছে এই ভিডিওটা চলে যাবে। সবাই এটা করবেন, প্রিয় ভাই বোনেরা সবাই একটু করবেন। ওকে, তাহলে এটা আশা করি সবাই ক্লিয়ার। এবার আমাদের উপজাতি বা যাদেরকে আমরা আদিবাসী নামেও ডাকি, যদিও বাংলাদেশ সরকার তাদেরকে আদিবাসী বলে না। বিশ্ব আদিবাসী দিবস কয় তারিখ কে বলতে পারবে বলেন? বিশ্ব আদিবাসী দিবস, এই কোশ্চেনটা কিন্তু আসে প্রিয় ভাই বোন, সবাই আনসার করেন। বিশ্ব আদিবাসী দিবসটা কত তারিখ? ডান বলেছেন রাজিয়া সুলতানা বোন, আমার ডান বলেছেন। ওকে, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, অনেক ধন্যবাদ ভাই। আপনাদের জন্য এই টেকনিক গুলো বানানো, এগুলো আপনারা বইয়ে পাবেন না, এগুলো আপনারা খাতায় পাবেন না। এগুলো যদি ক্লাস করেন, সাইদুস স্যার পেজের সাথে যুক্ত থাকেন, এখানে নিয়মিত ক্লাসগুলো করেন, ইনশাআল্লাহ ভাই বোন আপনারা সবাই এটা পাবেন। 9 আগস্ট, এই তো কে বলেছে সবার আগে? আমাদের মুস্তাকিম ভাই, অনেক ধন্যবাদ মুস্তাকিম ভাইকে। এই মুস্তাকিম ভাই কিন্তু প্রথম থেকে খুব সুন্দর কিন্তু কমেন্ট করতেছে। আমি কিন্তু কয়েকজনের নাম কিন্তু আমার মুখস্থ হয়ে গেছে, যে মুস্তাকিম ভাই, আমাদের এই যে রুমানা বেগম আপা, আমাদের বোন, তিনি কিন্তু খুব সুন্দর কমেন্ট করতেছেন। তাহলে আমাদের আপুমনিরা ভাইরা সবাই একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম যারা যুক্ত হচ্ছেন। তাহলে আদিবাসী দিবসটা 9 আগস্ট হচ্ছে আদিবাসী দিবস। আদিবাসী দিবস হচ্ছে 9 আগস্ট। এই 9 আগস্ট কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে নাগাসাকি দিবসও আছে, তাই না? আমরা 2টা বোমার নাম শুনেছি, একটা লিটল বয়, একটা ফ্যাটম্যান, একটা 6 আগস্ট, একটা 9 আগস্ট। সেই 9 আগস্ট কিন্তু এই 9 আগস্ট। তাহলে 9 আগস্টে আদিবাসী দিবস, 9 আগস্ট। প্রিয় ভাই বোন সবাই ক্লিয়ার কিনা?
সবাই ক্লিয়ার কিনা একটু ভাইকে বলেন, সবাই ক্লিয়ার কিনা? 9 আগস্ট, 9 আগস্ট, ভেরি গুড। তাহলে ক্ষুদ্র নৃগোষ্ঠী আমরা জানি সংবিধানের 23-এর ক নং অনুচ্ছেদে বলা হয়েছে, এবং আমাদের আদিবাসী দিবসটা হচ্ছে 9 আগস্ট। সবাই আশা করছি ক্লিয়ার, সবাই আশা করছি ক্লিয়ার। ক্লিয়ার হলেই ওকে, ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, সবাই একটু কমেন্টে জানাবেন যে সবার ক্লিয়ার কিনা। ইনশাল্লাহ 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 খুব ভালো হবে ইনশাল্লাহ। ওকে ওকে, 9 আগস্ট। এবার আমরা নতুন আরেকটা টপিকে চলে যাব, নতুন একটা প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটা 2 নম্বর প্রশ্নটা একটু দেখেন সবাই প্রিয় ভাই বোন। মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থার উদাহরণ কোনটি? কোশ্চেনটা আসছে আমাদের, আমরা জানি যে বেজা আমাদের প্রকৌশলী নির্বাচনে এসেছে এটা প্রশ্নতে, এবং বিপিএসসি তে সিনিয়র স্টাফ নার্সে 2023 সালে 24 সালে কোশ্চেনটা আসছে। একই কোশ্চেন ভাই আপনাদের কিন্তু প্রত্যেকটা আমাদের কম্পিটিটিভ এক্সামে আসবে। আমাদের 10 থেকে 20 গ্রেডের যতগুলো চাকরি পরীক্ষা আছে, আমাদের প্রাইমারি, আমাদের নিয়োগ পরীক্ষাগুলা, আমাদের বিসিএস, সবগুলো জায়গায় কিন্তু এই কোশ্চেনগুলো আসবে প্রিয় ভাই বোন। সবাই একটু বলে ফেলেন, সবাই 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 একটু বলে ফেলেন, মাতৃসূত্রীয় বা মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থার উদাহরণ কোনটি? প্রিয় ভাই বোন সবাই একটু বলে ফেলেন, আমি আশা করি সবাই পারবেন। ওকে ওকে ওকে, নাগাসাকি, তারপর বলেছেন গারো খাসিয়া বলেছেন আমাদের বোন, আরিয়া বোন বলেছেন ক, ওকে রাজ্জাক ভাই বলেছেন ক, ভেরি গুড। আমাদের ভাই বোনেরা সবাই যুক্ত আছেন, অনেক ধন্যবাদ। আমরা জানি মাতৃসূত্রীয়, এই যে আমরা বলি যে মাতৃসূত্রীয় কথাটার অর্থ কি? মাতৃসূত্রীয় অর্থ হচ্ছে যেখানে যেই পারিবারিক ব্যবস্থায় মায়েরা হচ্ছেন প্রধান, মায়েরা প্রধান, অর্থাৎ মায়েরা প্রধান মানে কি প্রিয় ভাই বোন? সেখানে কিন্তু সম্পত্তির উত্তরাধিকার আমরা জানি আমাদের মায়েরা হয়, মেয়েরা হয়, ঠিক আছে? এবং ছেলেরা মূলত সেখানে হাউস ম্যান হিসেবে থাকে, হাউস ওয়াইফ না হাউস ম্যান, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনারা যারা ছেলেরা আছেন, যারা চাকরির প্রতি ইন্টেনশন কমে গেছে, যাদের জোশ কমে গেছে, ঠিক আছে, তারা কিন্তু এগুলো করলে চলবে না। আমাদের কিন্তু মাতৃসূত্রীয় ব্যবস্থা না, আমাদের কিন্তু পিতৃসূত্রীয় ব্যবস্থা। তো সেক্ষেত্রে আমাদের আরো বেশি এনার্জেটিক ভাবে পড়াশোনা করতে হবে প্রিয় ভাই বোনেরা। তাহলে মাতৃসূত্রীয়টা একটু খেয়াল করেন। মাতৃসূত্রীয় হচ্ছে মায়েরা যেখানে প্রধান, উত্তরাধিকার হয় মায়েরা। আপনারা এটা কিভাবে মাথায় রাখবেন যে গারো যারা আছে, গারো উপজাতির যারা আছে তাদের কিন্তু দেখতে অনেক সুঠাম দেহের, অর্থাৎ তাদের দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। প্রত্যেকটা উপজাতির মধ্যে গারোরাদের কিন্তু দেখতে একটু সুন্দর লাগে। তাহলে আপনারা এইভাবে মাথায় রাখবেন যে গারোরা দেখতে খাসা, মানে সুন্দর। খাসা মানে কিন্তু সুন্দর, আমরা বলি না আরে এটা তো খাসা, এই জিনিসটা তো খাসা, বলি না আমরা? তাহলে খাসা কিন্তু হচ্ছে সুন্দর। তাহলে আমরা কিন্তু এখান থেকে কি পেলাম ভাই? মাতৃসূত্রীয় 2টা উপজাতির নাম কিন্তু আমরা পেয়ে গেলাম। একটার নাম হচ্ছে গারো, এই যে একটার নাম হচ্ছে গারো, আর খাসা থেকে আমরা কাকে পাবো ভাই? খাসা, এই খাসা শব্দটা থেকে আমরা পাবো খাসিয়া। খাসা থেকে কাকে পাবো? খাসিয়াকে পাবো। প্রিয় ভাই বোন সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? 2টি মাত্র আছে, এই যে আমাদের ভাই বলেছেন, প্রান্ত ভাই বলেছেন 2টি মাত্র আছে, একটা হচ্ছে গারো আর একটা হচ্ছে খাসিয়া। ওকে, আমাদের শুভ্র ভাই বলেছেন 2 এর, সাবাস। আমাদের আহানাব ভাই আছে আমাদের সাথে, রাইট আনসার করেছে। মুরসালিন ভাই, খাদিজা বোন আমাদের আনসার করেছে, রানা ভাই আনসার করেছে। ওকে ওকে ওকে, সবাই অনেক অনেক ধন্যবাদ। ওকে ওকে, তাহলে আমরা যদি বলি গারোরা দেখতে খাসা, অর্থাৎ গারো এবং খাসিয়া এই 2টা হচ্ছে ভাই মাতৃতান্ত্রিক বা মাতৃসূত্রীয়। সবাই ক্লিয়ার কিনা? সবাই কি ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোনেরা? একটু বলে দেন ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার। এই যে আশরাফুল ভাই বলেছেন ক্লিয়ার, সাবাস, একদম আশরাফুল ভাই বলেছেন একদম ক্লিয়ার। ওকে, যদি ক্লিয়ার হয় সবাই একটু বলেন ক্লিয়ার। ওকে, ভেরি গুড। ওকে, ওকে। আচ্ছা, আমাদের আরিফা বলেছেন, আরিফা বোন আমাদের বলেছেন যে বিয়ের পরে কি মানে মেয়ের বাড়িতে গিয়ে থাকে। হ্যাঁ ভাই, এমনটাই, যে বিয়ের পরে আমরা কেমন দেখি বাংলাদেশের চিত্র কি, যে বিয়ের পরে আমাদের মেয়েরা কান্না করতে করতে চলে যায়, অর্থাৎ শ্বশুর বাড়ি চলে যায়, আর উল্টা হয় সেখানে ছেলেরা কান্না করতে করতে মেয়ের বাড়িতে চলে যায়। মানে বিষয়টা অন্যরকম একটু, ঠিক আছে? ওকে, গারোরা দেখতে খাসা, অর্থাৎ গারো এবং খাসিয়া হচ্ছে মাতৃতান্ত্রিক। ক্লিয়ার ক্লিয়ার। পরের কোশ্চেনে চলে আসি। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাই। বাংলাদেশের 2য় বৃহত্তর উপজাতীয় গোষ্ঠী কোনটি? দেখেন ভাই, 14th বেসরকারি শিক্ষক নিবন্ধন এসেছে, একই প্রশ্ন কিন্তু আপনাদের আসবে খুব শীঘ্রই। আপনাদের নিবন্ধন পরীক্ষা, আমাদের যতগুলা কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোতে কিন্তু এই কোশ্চেনটা থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা একটু সবাই বলেন প্রিয় ভাই বোন, সবাই বলেন, সবাই একটু বলেন, সবাই একটু বলেন। তাহলে আমরা যদি বলি যে বাংলাদেশের 2য় বৃহত্তর উপজাতীয় গোষ্ঠী কোনটা, এটা বলতে গেলে আপনারা আনসার করতে থাকেন, আমরা আরেকটু ডিটেলস দিতে থাকি। সবাই একটু আনসার করতে থাকেন, আমরা অন্যরকম একটু ডিটেলস দিতে থাকি। প্রথমত, বাংলাদেশের 2য় বৃহত্তম উপজাতি বলার আগে আপনাকে বলতে হবে বাংলাদেশের বৃহত্তম, এই যে বৃহত্তর যে উপজাতি,
বাংলাদেশের বৃহত্তর যে উপজাতি, এই উপজাতির নাম হচ্ছে ভাই চাকমা। চাকমা, এই চাকমা হচ্ছে বাংলাদেশের বৃহত্তর উপজাতি। এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর, আপনারা আশা করি আনসার করে ফেলেছেন, সবাই একটু আনসার করেন। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর সবাই, এই যে আমাদের ভাই ইলিয়াস ভাই আনসার করেছে মারমা, ওকে, রুমানা বোন আমাদের আনসার করেছে মারমা, মাহফুজা ভাই আমাদের, মাহফুজা আমাদের সাথে যুক্ত হয়েছে, মাহফুজ ভাই যুক্ত হয়েছে, ওকে, সাজু ভাই যুক্ত হয়েছে, ওকে, অনেক ধন্যবাদ, সবাই বলেছেন। আমরা জানি দ্বিতীয়, যেহেতু দ্বিতীয় বলেছে ভাই, আমরা সবাই আনসার করব মারমা। মারমা, তাহলে বাংলাদেশের বৃহত্তর উপজাতি হচ্ছে চাকমা, দ্বিতীয় বৃহত্তম বললে আমরা আনসার করব মারমা। এবার এটা তো বুঝলাম যে এগুলো হচ্ছে বৃহত্তম, এগুলো হচ্ছে বৃহত্তম, বৃহত্তম। কিন্তু যদি ভাই আপনাকে আনসার করে যে বা কোশ্চেন করে এভাবে যে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতি কোনটি, ক্ষুদ্রতম, বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতি কোনটি বলেন, কে বলতে পারবেন? আমাদের কোন ভাই বোন বলতে পারবেন? বলেন ভাই, বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতি কোনটা? এই যে কোশ্চেন, বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতি কোনটা, কে বলতে পারবেন? প্রিয় ভাই বোন একটু আনসার করে ফেলেন, বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতি কোনটি? একটু আনসার করেন। বাংলাদেশ সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতি, আমি লিখে দিচ্ছি, আনসার আশা করি সবাই করে ফেলছেন। বাংলাদেশ সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতির নাম হচ্ছে ভিল, ভিল উপজাতি। এই ভিল উপজাতি, ভিল উপজাতি মাত্র 95 জন বেঁচে আছে, মাত্র 95 জন আছে তাদের জাতিতে। তাহলে আমরা যদি বলি বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতির নাম কি, বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতির নাম ভিল, বাংলাদেশ সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতির নাম হচ্ছে ভিল। আচ্ছা, একজন বোন আমার কোশ্চেন আনসার করেছে ভাই সাঁওতাল হবে নাকি, সাঁওতাল হবে নাকি? না ভাই, সাঁওতাল হবে না। সাঁওতাল কি হবে এটা বলছি, একটু অপেক্ষা করেন, সাঁওতালটা বলছি। তাহলে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম উপজাতিটা হচ্ছে চাকমা, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মারমা, আর বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম যে উপজাতি সেটার নাম হচ্ছে ভিল, ভিল। এই তো আনসার করেছেন মিজানুর রহমান ভাই, আনসার করেছে, আনসার করেছে সাইফ, সাইফ ভাই আনসার করেছে, ভেরি গুড। পাপড়ি বোন আমাদের আনসার করেছে, ওকে ওকে, ভাইরা আপুমনিরা সবাই একটু আনসার করে ফেলেন দ্রুত। ভিল, ভিল আনসার করেছেন, সাবাস। তাহলে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম উপজাতির নাম হচ্ছে ভিল, ভিল উপজাতি, ওকে। আর আপনারা যারা সাঁওতালটা বলেছিলেন ভাই, সাঁওতাল, সাঁওতাল থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে? সাঁওতাল যদি আপনাদেরকে বলা হয় যে সমতলে বসবাসকারী, সমতলে বসবাসকারী, সমতলে বসবাসকারী বৃহত্তম উপজাতি কোনটি? তাহলে সমতলে বসবাসকারী বৃহত্তম উপজাতি, এই উপজাতির নাম হচ্ছে কিন্তু সাঁওতাল। এই উপজাতির নাম কি বলেন তো ভাই? সাঁওতাল, অর্থাৎ সমতলে বসবাস করে তারা। আপনারা জানেন চাকমারা কিন্তু ভাই পাহাড়ে বসবাস করে, চাকমা, মারমা ওরা কিন্তু পাহাড়ি এলাকায় চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোতে বসবাস করে, কিন্তু সমতলে বসবাস করার মধ্যে বা সমতল ভূমিতে বসবাস করে এমন উপজাতির মধ্যে সবচেয়ে বৃহত্তম হচ্ছে সাঁওতাল। তাহলে সমতলে বৃহত্তম সাঁওতাল, সমতল সাঁওতাল, সমতল সাঁওতাল, এভাবে মাথায় রাখবো, সমতল সাঁওতাল। ওকে প্রিয় ভাই বোন সবাই সবাই দ্রুত, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ওকে, অনেক ধন্যবাদ, খুব সুন্দর। আপনারা সবাই খুব প্রাণবন্ধভাবে কিন্তু আজকে ক্লাসটা এনজয় করছেন আশা রাখি, সবাই খুব কমেন্ট করছেন। আমি সবার নামটা হয়তো পড়তে পারছি না, আমি একটু পরপরই পড়বো। ওকে, আমাদের জোবায়ের ভাই আনসার করেছেন সাঁওতাল, অনেক ধন্যবাদ। আমাদের জলিল ভাই আনসার করেছে, আমাদের ভাই আলমগীর আনসার করেছে, সাইম মি আনসার করেছে, অনেক ধন্যবাদ। তাহলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর উপজাতি গোষ্ঠীটা হচ্ছে মারমা। ওকে, এটা আশা রাখি সবাই ক্লিয়ার। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা দেখেন, বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে? এই কোশ্চেনটা কিন্তু দেখেন তো ভাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ এসেছে 2016 সালে। তাহলে এত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, একই কোশ্চেন আপনাদের আবার প্রত্যেকটা পরীক্ষাতে আসবে, এটা হোক আপনাদের নিবন্ধনের হোক আমাদের প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই কোশ্চেনটা ইনশাআল্লাহ আসতে পারে। সবাই একটু আনসার করেন দেখি আমার প্রিয় ভাই বোনেরা, সবাই পারেন কিনা, সবাই পারেন কিনা দেখি। বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিজস্ব বর্ণমালা এবং ভাষা আছে? নিজস্ব বর্ণমালা এবং ভাষা আজকে কিন্তু আপনাদের জন্য একটা চমক আছে। চমকটা কি সেটা আগে বলে নেই, না হলে আপনারা আবার অনেকে গায়েব হয়ে যাবেন। আমরা গায়েব হওয়ার আগে চমকটা বলে নেই। আজকে আমরা ম্যাপ অ্যানালাইসিস করে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের যত উপজাতি আছে সব জানবো ইনশাআল্লাহ। তাহলে যারা ম্যাপ অ্যানালাইসিস করতে চান, যারা আজকে উপজাতির জিনিসটাকে একদম আজকে চিরতরের জন্য শেষ করে দিতে চান, মানে এটা আর পড়বো না আজকেই শেষ, তারা আজকের ক্লাসটাতে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে? কে কে আনসার করেছে? সাবাস, চাকমা, 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 ভেরি গুড, চাকমা, চাকমা, আরে সাবাস, চাকমা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন। চাকমা, সবাই আনসার করেছেন চাকমা, তাহলে কি ভুল হবে? জীবনেও ভুল হবে না, আনসারটা হচ্ছে চাকমা। আমরা জানি এই যে চাকমা, এই যে চাকমা, এই চাকমাদের কিন্তু নিজস্ব বর্ণমালা আছে, নিজস্ব
নিজস্ব বর্ণমালা আছে, বর্ণমালা, ঠিক আছে। এবং চাকমা যে ভাষা আছে, এই চাকমা ভাষার যে লিপি, এই লিপিকে বলা হয় অজোহা। এই অজোহা নামটা হয়তো আপনারা শুনেননি আগে, আমি একটু হাইলাইট করে দিচ্ছি, অন্য কালি দিয়ে হাইলাইট করে দিচ্ছি। এটা হচ্ছে অজোহা, অজোহা, অজোহা। তাহলে অজোহা কি জিনিস প্রিয় ভাই বোন, সবাই একটু আনসার করেন। অজোহা কি জিনিস? অজোহা হচ্ছে চাকমাদের লিপি, চাকমাদের লিপি বা বর্ণমালা, সেই বর্ণমালাকে বলা হয় অজোহা। যেমন আমাদের বাংলা বর্ণমালা, তাদের হচ্ছে অজোহা। তাহলে আমরা যদি বলি যে নিজস্ব বর্ণমালা এবং ভাষা আছে কাদের? চাকমাদের। চাকমা ভাষা এবং চাকমা ভাষার লিপি হচ্ছে অজোহা। অজোহা আনসার করেছেন সবাই, চাকমা, চাকমা। এই যে আমাদের বোন মারিয়া আনসার করেছে চাকমা, ওকে। আমাদের বোন মৌসিনা আক্তার আনসার করেছে, ওকে, ভেরি গুড। আমাদের ভাই জীবন ভাই আনসার করেছেন, অনেক অনেক ধন্যবাদ। মুস্তাকিম ভাই আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক 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 ধন্যবাদ। তাহলে আমরা বুঝতে পারতেছি বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষদের নিজস্ব ভাষা এবং বর্ণমালা আছে, সেটা হচ্ছে চাকমাদের। আমরা জানি চাকমাদের নিজস্ব বর্ণমালা আছে, সেটার নামই হচ্ছে অজোহা, অজোহা। এবং আপনারা জানেন এই যে চাকমা, এই যে চাকমা ভাষায়, চাকমা ভাষায় একটা উপন্যাস লেখা হয়েছে। চাকমা ভাষায় কিন্তু একটা উপন্যাস লেখা হয়েছে, প্রথম উপন্যাস বলতে পারেন, চাকমা ভাষায় প্রথম উপন্যাস, প্রথম উপন্যাস। এই উপন্যাসের নাম হচ্ছে ফেবো, ফেবো, ফেবো। দেবপ্রিয় চাকমা লিখেছিলেন এটা, ফেবো। তাহলে যদি আপনাদেরকে আনসার কোশ্চেন করা হয় এভাবে যে চাকমা ভাষায়, চাকমা ভাষায় লেখা প্রথম উপন্যাসের নাম কি? চাকমা ভাষায় লেখা প্রথম উপন্যাসের নামই হচ্ছে ফেবো। চাকমা ভাষায় লেখা প্রথম উপন্যাসের নাম কি বলেন তো? ফেবো। কে কে বলতে পারবেন প্রিয় ভাই বোন? অজোহা। এই যে আমাদের বোন মন উদাসী বলেছেন অজোহা, ওকে, অনেক ধন্যবাদ, ও অনেক ধন্যবাদ। খাদিজা আক্তার, অসাধারণ ক্লাস হচ্ছে, ইনশাল্লাহ আরো অসাধারণ হবে, এই তো কেবল শুরু। আমরা কিন্তু ম্যাপ অ্যানালাইসিসে যাব অনেক সুন্দরভাবে, ওকে। আমাদের রাহিমা আক্তার আমাদের বোন বলেছেন অজোহা, সাবাস, ওকে। আমাদের ভাই ফারহান বলেছেন ফেবো, অনেক ধন্যবাদ আপনাদের। তাহলে আমরা যদি বলি চাকমা ভাষায় প্রথম উপন্যাস, প্রথম উপন্যাস হচ্ছে ফেবো, এবং ফেবোটা লিখেছিল কিন্তু দেবপ্রিয়, দেবপ্রিয় চাকমা, দেবপ্রিয়। এই দেবপ্রিয় সাহেব কিন্তু লিখেছিলেন, দেবপ্রিয়, তিনি কিন্তু লিখেছিলেন ফেবো, ফেবো লিখেছিলেন দেবপ্রিয়। চাকমা ভাষায় প্রথম উপন্যাসের নাম হচ্ছে ফেবো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আশা করছি আপনারা আরো বেশি অনেক ডিটেলসে জানবেন। এবার আপনারা একটা কোশ্চেনের আনসার দেন। আমরা তো ভাষা নিয়ে বলতেছি, তাহলে আমরা যখন ভাষা নিয়ে বলছি, ভাষায় একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। পুরো বাংলাদেশের মধ্যে যত উপজাতি আছে তাদের মোট ভাষা কয়টা? অর্থাৎ আমরা যদি এভাবে কোশ্চেন করি, উপজাতীয় মোট ভাষা কতটি? উপজাতীয় মোট ভাষা কতটি? উপজাতীয়, উপজাতীয় ভাষা কতটি? মোট উপজাতীয় ভাষা কে আনসার করতে পারবেন? প্রিয় ভাই বোন দ্রুত আনসার করে ফেলেন, এবার আপনারা পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন। আমরা যদি বলি এভাবে যে উপজাতীয় ভাষা আছে কতটি? উপজাতীয় ভাষা আছে কতটি? প্রিয় ভাই বোন আনসার করে ফেলেন, উপজাতীয় ভাষা আছে কতটি? উপজাতীয় ভাষা আছে কতটি? ওকে ওকে, এই তো সাবাস, ফেবো, ফেবো, সবাই আনসার করছেন। আমাদের ভাই সজীব ভাই বলেছেন ফেবো, ওকে। দোলন ফেরদৌস আছে আমাদের সাথে, ভাই বলেছেন ফেবো। ভোরের শিশির আছেন, বলেছেন ফেবো, ওকে। আমাদের সাথে শাহিন আলম ভাই আছেন, বলেছেন ফেবো, ওকে। আমাদের বোন মানসুরা বলেছেন দেবপ্রিয়, অর্থাৎ ফেবো লিখেছেন দেবপ্রিয়, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার চলে আসি আমরা উপজাতীয় ভাষা। মোট উপজাতীয় ভাষা বর্তমানে আছে 36টি। অনেক জায়গায় 32 দেওয়া আছে, 32 দিবেন না আপনারা, আনসার করবেন 36টি। তাহলে আমরা যদি বলি যে বাংলাদেশের উপজাতীয় ভাষা আছে কতটি? উপজাতীয় ভাষা আছে 36টি, উপজাতীয় ভাষা আছে 36টি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশা করছি এই ইন্টারেস্টিং তথ্যগুলো আপনারা আরো জানবেন, আরো ডিটেলসে ক্লাস হবে, আরো অনেক কিছু জানা আছে। উপজাতীয় ভাষা আনসার করবেন 36টি, সরকারি হিসেবে এটা 36টি বর্তমানে। অনেকে 32টি আনসার করেন, 32টি হবে না, 36টি। ওকে প্রিয় ভাই বোনেরা, আশা করছি সবাই ক্লিয়ার। উপজাতীয় ভাষা 36টি, 36টি, অনেক ধন্যবাদ। আচ্ছা, এতটুকু পর্যন্ত একদম ক্লিয়ার কিনা? 4 নাম্বার পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু বলেন ভাইকে। ক্লিয়ার বললে কিন্তু আমরা নতুন টপিকে চলে যাব, আর নতুন টপিক যেগুলো আসছে আমাদের সামনে সেগুলো কিন্তু ব্লাস্টার টপিক। এবং আজকে আমরা ম্যাপ ধরে 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 প্রত্যেকটা ম্যাপের কোন জায়গায় কি আছে সবকিছু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই সবাই, এই যে সজীব ভাই বলেছেন 36টি, অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এখন যুক্ত হয়েছেন 750-55 জনের মতো আমাদের সাথে যুক্ত আছে, 800 হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এত ভাই বোন আমাদের সাথে ক্লাস করছেন, আপনাদের তো অবশ্যই প্রত্যেকে 10টা করে শেয়ার করা দরকার, এবং সবাই অবশ্যই কিন্তু হাইলাইট করা দরকার। হাইলাইট করলেই কিন্তু সবাই জানতে পারবে ইনশাআল্লাহ। সবাই আমাদের প্রিয় ভাই বোনেরা সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেবেন।
ক্লিয়ার ভাই বলেছেন, ক্লিয়ার ভাই বলেছেন, অনেক ধন্যবাদ, ক্লিয়ার বলেছেন। পরের টপিকে চলে যাই, পরের টপিকটা একটু খেয়াল করেন। এখানে কোশ্চেনটা আছে মগ, এখানে কিন্তু মগরা বলতে কোনো কিছু নাই, মগরা কিন্তু কোনো কিছু নাই। মগ অর্থাৎ মগ যে উপজাতি আছে, মগ, এই যে মগ নামের যে উপজাতি আছে, দুঃখিত, মগ নামের যে উপজাতি আছে, মগ, এই মগ উপজাতিরা কোথায় বসবাস করে? মগ উপজাতিরা কোথায় বসবাস করে? আপনারা সবাই যদি এই কোশ্চেনটা শেষ হতে হতে প্রত্যেকে, যতজন আমাদের লাইভে আছেন, প্রত্যেকে একটা করে শেয়ার দিয়ে ডান লিখতে পারেন, তাহলে আপনাদের জন্য কিন্তু আজকে ম্যাপ অ্যানালাইসিস হবে ইনশাল্লাহ। এই ম্যাপ অ্যানালাইসিস আপনি পুরো ইউটিউব ঘাটেন, কোথাও পাবেন না। সব জায়গায় দেখবেন কি একটা একটা স্লাইড আছে, স্লাইডের মধ্যে সবাই সাইন দিয়ে যাচ্ছে, হ্যাঁ দেখেন পড়েন মগরা কোথায় বসবাস করে, এখানে এখানে, এগুলা। কিন্তু এগুলা নিয়ে আমরা পড়াশোনা করব না, সাধারণ জ্ঞান পড়তে হবে, খুঁটিনাটি ভেঙে ভেঙে পড়াশোনা করতে হবে। এবং আজকে আমরা ইনশাল্লাহ প্রিয় ভাই বোন খুঁটিনাটি ভেঙে ভেঙে পড়াশোনা করব। তাহলে আপনারা সবাই একটা একটা শেয়ার দিয়ে, অবশ্যই সবাই একটু শেয়ার দিয়ে অবশ্যই ডান লেখেন, ডান লেখলেই কিন্তু আমরা আনসার করে ফেলবো। সবাই সবাই, অনেকে বলছেন ময়মনসিংহ, আমাদের হোসাইন ভাই বলেছেন ময়মনসিংহ, আমাদের উলাপ্রু মারমা, আমাদের একজন ভাই আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ। উলাপ্রু মারমা বলেছেন বান্দরবন, আমাদের ভাই তো অবশ্যই জানবেন আশা করি যে বান্দরবনে আছেন, ঠিক আছে। মগরা কোথায় বসবাস করে? তাহলে আনসার হচ্ছে মগরা বান্দরবনে বসবাস করে। বান্দরবন, বান্দরবনে দেখেন কোশ্চেনটা কোথায় আসছে, সমাজসেবা অধিদপ্তরের উপজেলা সমাজসেবা অফিসার, এটা কিন্তু আসছে, ঠিক আছে। সত্যিকার অর্থে এই যে আমাদের উলুপ্রু মারমা ভাই আমাদের সাথে ক্লাস করছেন, আমাদের বাংলাদেশে আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা অনেকে আবার এটাকে ক্রিটিসাইজ করে যে উপজাতি তাদেরকে আলাদাভাবে পড়তে হবে কেন? আপনাকে অবশ্যই পড়তে হবে। বাংলাদেশে এত সুন্দর, এত ডাইভার্সিফিকেশন, এত সুন্দর সুন্দর কালচারের মানুষ বসবাস করে, এটা আপনাকে জানতে হবে, আপনাকে আপনার মাইন্ডটাকে অনেক ব্রড করতে হবে, ঠিক আছে ভাই বোনেরা। অবশ্যই তারা আমাদের বাংলাদেশের একটা অবিচ্ছেদ্য অংশ, ইনশাআল্লাহ আমরা আজকে অনেক কিছু জানবো। তাহলে মগরা বাংলাদেশের কোথায় বসবাস করে? মগরা মূলত বান্দরবন অঞ্চলে বসবাস করে, বান্দরবন। এখন আমি অন্যান্য টপিকে যাচ্ছি না, কারণ এখনই আমরা চলে যাব বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যে কোন কোন উপজাতিরা কোথায় বসবাস করে সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা পড়াশোনা করব। আপনার এই যে আমাদের স্বপ্না আক্তার ভাই বলে, আমাদের স্বপ্না আক্তার, আমাদের বোন আছে আমাদের সাথে, বলেছেন 5টা শেয়ার তিনি ডান করেছেন, অনেক ধন্যবাদ। আমাদের মাইশা আক্তার বলেছেন শেয়ার ডান, অনেক ধন্যবাদ ভাইরা, অনেক 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 ধন্যবাদ। ওকে ওকে ওকে, কে কোথায় বসবাস করে মনে থাকে না, একজন ভাই বলেছেন ভাই কে কোথায় বসবাস করে মনে থাকে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি ভাই, আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন, ইনশাআল্লাহ আপনার উপজাতি নিয়ে কোনো ঝামেলা থাকবে না, কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। ওকে, সবাই যদি বলেন যে ভাই শেয়ার দিয়েছি, তাহলে কিন্তু এই যে দেখেন আপনাদের জন্য চমকটা কিন্তু এখানে রেডি আছে, এই যে আপনাদের জন্য চমক রেডি আছে, বাংলাদেশের উপজাতিদের অবস্থান। আমরা কিন্তু আজকে বাংলাদেশের ম্যাপ একে সেখানে খুঁটিনাটি আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে সবাই একটু শেয়ার ডান বলেন যে ভাই, হ্যাঁ শেয়ার না দিয়ে শেয়ার ডান বলা যাবে না, আপনাদের কিন্তু শেয়ার দিলে দেখা যাচ্ছে যে কে কে শেয়ার দিচ্ছে। তাহলে অবশ্যই শেয়ারটা দিয়ে বলেন যে ভাই শেয়ার ডান। তাহলে আমরা বাংলাদেশের উপজাতির সবকিছু নিয়ে আলোচনা করব, বাংলাদেশের উপজাতির A to Z আদ্য প্রান্ত নিয়ে আজকে আলোচনা করবো আমরা। ওকে ওকে প্রিয় ভাই বোন সবাই, ভেরি গুড। এটা যদি জানতে চান আমরা সবাই এদিকে চলে আসি। বাংলাদেশের উপজাতিদের অবস্থান, আশা করছি সবাই শেয়ারগুলো করে ফেলেছেন, ডান বলেছেন, সাবাস। বাংলাদেশের উপজাতিদের অবস্থান জানতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশটা সম্পর্কে জানতে হবে। আর আপনি যদি বাংলাদেশের ম্যাপটা একবার বুঝে যান যে বাংলাদেশের কোন অঞ্চলে কোন জেলাগুলো আছে, বাংলাদেশের কোন অঞ্চলে কোনটা আছে, আমি কোথায় বসবাস করতেছি সেটা অনুযায়ী কোথায় কি আছে, এটা যদি একবার জানতে পারেন আপনার জন্য বাংলাদেশের ম্যাপটা সবচেয়ে ইজি হয়ে যাবে। পাশাপাশি ম্যাপ অ্যানালাইসিসের যে ক্লাসগুলো থাকে সেগুলো আপনার জন্য অনেক মজার হবে, অনেক মজার। আজকে আমরা ম্যাপ অ্যানালাইজ করব, আপনারা একটু কষ্ট করে আমার সাথে ম্যাপটা আঁকার চেষ্টা করবেন, যেমনই হোক একটু একে একে প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওকে ওকে, আমাদের নাসির ভাই 2বার ডান করেছেন শেয়ার, সাবাস। ইমরান ভাই আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ। কে কোথায় বসবাস করে মনে থাকে না, খাদিজা আক্তার বলেছেন সেম। ইনশাআল্লাহ আজকে কোনো ধরনের কোনো কিছু কারচুপি হবে না। আজকে আমরা ইনশাআল্লাহ, আমরা জানি যে সাইদুস স্যার পেজের মধ্যে আপনাদের সবগুলো কন্টেন্টই হবে একদম টপ নচ, এর উপরে কোনো কন্টেন্ট হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলছি আজকের এই ক্লাসটা আপনারা কোথাও ইউটিউবে খুঁজলেও পাবেন না। ওকে, আমরা প্রথমে বাংলাদেশের উপজাতিদের জানার জন্য, আমরা বাংলাদেশের উপজাতিদের অবস্থান জানার জন্য একটু ম্যাপটা এঁকে নিচ্ছি। ম্যাপ, সবাই একটু ম্যাপটা আঁকেন একটু কষ্ট করে, প্রিয় ভাই বোনেরা ম্যাপটা একটু আঁকার চেষ্টা করেন। আর ম্যাপটা সুন্দর করে আঁকতে পারলেই কিন্তু আপনারা সুন্দর একটা অঞ্চলে বাংলাদেশের অবস্থানগুলো জানতে পারবেন, বাংলাদেশের অবস্থান জানতে পারবেন। আমি খুব সুন্দর একটা ম্যাপ আঁকতে পারি না, তারপরও আপনাদের জন্য ট্রাই করতেছি। আমি ট্রাই করবো যে সর্বোচ্চ সংখ্যক সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোকে হাইলাইট করতে, এবং এই অঞ্চলগুলোকে হাইলাইট করেই আমরা আমাদের
আজকের ম্যাপ অ্যানালাইসিসটা করবো ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাই বোন সবাই একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। যদিও তেমন একটা সুন্দর হয়নি, বাংলাদেশটা আরো সুন্দর হওয়ার কথা ছিল। বাংলাদেশটা আমাদের দেশ, এটা যদি সুন্দর করে আঁকতে না পারি তাহলে তো এটা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়। বাংলাদেশ, এই বাংলাদেশ অঞ্চলটা থেকে আমরা আজকে পড়াশোনা করব। প্রিয় ভাই বোন সবাই একটু বলেন বাংলাদেশটা কেমন লাগছে আপনাদের কাছে, সবাই একটু বলেন। এই বাংলাদেশটা আপনারা আঁকবেন এবং বাংলাদেশটা অবশ্যই একটু সুন্দর করে আঁকার চেষ্টা করবেন, যেন বাংলাদেশটা থেকে আপনাদের প্রশ্নগুলো খুব কমন আসে। প্রিয় ভাই বোন এই বাংলাদেশ থেকে কিন্তু আপনাদের খুবই 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 গুরুত্বপূর্ণ অনেক টপিক থেকে কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। ওকে প্রথমটাতে একটু খেয়াল করেন, আমরা একটা একটা টপিক করে একটু অ্যানালাইজ করব। প্রথমত এই দিকে যে অঞ্চলটা পাবেন আপনারা, এই পাশটাতে আপনারা যে অঞ্চলটা পাবেন, প্রিয় ভাই বোন সবাই খেয়াল করেন, এই পাশে যে অঞ্চলটা পাবেন এই অঞ্চলটাকে আমরা বলছি পার্বত্য চট্টগ্রাম। সবাই একটু বলেন তো বাংলাদেশের ম্যাপটা কেমন হয়েছে, নাকি আরেকবার আঁকবো, সুন্দর করে আঁকবো? সবাই বলেন যে হয়েছে কিনা, নাকি এতটুকুতে চলবে? সবাই একটু প্রিয় ভাই বোনেরা সবাই একটু বলে ফেলেন। বাংলাদেশের ম্যাপ খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের অবশ্যই বুঝতে হবে। এই বাংলাদেশের ম্যাপ থেকে কিন্তু আপনাদের কোশ্চেন আসে। তাহলে বাংলাদেশের এই ম্যাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলটা হচ্ছে এটা, যেটাকে আমরা বলি পার্বত্য চট্টগ্রাম। আপনারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চল অবশ্যই চিনেন, পার্বত্য চট্টগ্রাম। এই পার্বত্য চট্টগ্রাম থেকে কিন্তু আপনাদের কোশ্চেন আসবে। প্রিয় ভাই বোন পার্বত্য চট্টগ্রাম থেকে কিন্তু আপনাদের কোশ্চেন আসবে। সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই অনুপ্রেরণাটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটু পড়াশোনা করবো, ভেরি গুড। পার্বত্য চট্টগ্রাম, তাহলে পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটু ভালো করে পড়াশোনা করতে হবে। ওকে ওকে প্রিয় ভাই বোন পার্বত্য চট্টগ্রাম একটু পড়াশোনা করতে হবে। এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আপনারা জানেন কয়টা জেলা আছে? কে কে বলতে পারবেন বলেন? পার্বত্য চট্টগ্রামের জেলা আছে কয়টা? আজকের পরে জীবনেও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলা ভুল হবে না। পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো আজকের পর থেকে জীবনে ভুল হবে না। আপনাদেরকে একটু বলে দেই, আমি নিজেও কিন্তু চট্টগ্রামের ছেলে, তো আমার এলাকাটাকে আপনাদেরকে অবশ্যই এক্সপ্লোর করাতে হবে আরো সুন্দরভাবে। তাহলে চট্টগ্রামটাকে বা পার্বত্য চট্টগ্রামের মধ্যে পার্থক্য কি? আমরা জানি বাংলাদেশের সবার প্রথম বা সর্বপ্রথম জেলাটার নাম হচ্ছে চট্টগ্রাম, ঠিক আছে? হেলদি সিটি নামের, আমরা জানি 12 আউলিয়া শহর নামে খ্যাত সেই চট্টগ্রাম, ঠিক আছে? কিন্তু সেই চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের মধ্যে কিন্তু ভাই বোনেরা একটু খুবই গুরুত্বপূর্ণ একটা সূক্ষ্ম পার্থক্য আছে। চট্টগ্রাম বলতে আমরা বুঝি মাত্র একটা জেলা, কিন্তু পার্বত্য চট্টগ্রাম বলতে আমরা 3টা জেলাকে বুঝি। আপনারা এটা দিয়ে মাথায় রাখতে পারবেন, আপনি যখন পার্বত্য চট্টগ্রামে যাবেন, অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যাবেন, আপনাকে সুন্দর সুন্দর জায়গাতে খাবার দিবে। যেমন ধরেন কলা পাতায় খাবার দেয় তারা, আমাদের যারা উপজাতীয় ভাই বোনেরা আছে, বাঁশের মধ্যে তারা রান্না করে সুন্দর সুন্দর খাবার, অনেক ডিশ আছে। তাহলে আপনি পার্বত্য চট্টগ্রামটা মনে রাখতে পারেন খাবার দিয়ে। খাবার আমি এখানে লিখে দিচ্ছি, খাবার, খাবার দিয়ে মনে রাখতে পারেন। অর্থাৎ খ থেকে হচ্ছে খাগড়াছড়ি, প্রিয় ভাই বোনেরা সবাই খেয়াল করেন, খাগড়াছড়ি। তারপরে ব থেকে হচ্ছে বান্দরবন, বান্দরবন, এবং র থেকে আমরা পাবো রাঙামাটি, রাঙামাটি। তাহলে খাবার শব্দটা থেকে কিন্তু এই যে পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যপূর্ণ খাবার, সেই খাবারটা থেকে কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা, একদম সুন্দর সুন্দর 3টা জেলা, এই যে এইভাবে বলেন না আপনারা, 3টা জেলা, সুন্দর 3টা জেলা আমরা মাথায় রাখতে পারবো। একটা হচ্ছে খাবার থেকে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। এই টেকনিকটা ক্লিয়ার কিনা একটু ভাই বোন সবাই একটু বলে দেন, এই টেকনিকটা ক্লিয়ার কিনা? সবাই একটু বলে দেন এই যে টেকনিকটাকে ক্লিয়ার কিনা? খাবার, পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা হচ্ছে খাবার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। হ্যাঁ এই তো সাবাস, আপনাদের আমার ভাই বোনেরা সবাই পারছে। আরে সাবাস, এই তো 3টি জেলা, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। অনেক ধন্যবাদ। আপনারা খাবার দিয়ে মাথায় রাখবেন। আর যাদের যেই টেকনিকটা পছন্দ হবে তারা অবশ্যই একটু লাভ রিয়েক্টে ক্লিক করে জানাবেন। আপনারা যখন লাভ রিয়েক্ট গুলো উঠে আমি বুঝতে পারি যে আপনাদের পছন্দ হচ্ছে। ঠিক আছে ভাই বোনেরা সবাই? ওকে 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 ওকে। একজন ভাই বলেছেন চট্টগ্রাম কোথায়? ইনশাল্লাহ দেখা হবে এক সময়। আমরা একটু বলি, পার্বত্য চট্টগ্রাম হচ্ছে, খাবার দিয়ে মাথায় রাখবো, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। অনেক ধন্যবাদ। ওকে ওকে সাবাস। এবার আমরা খাগড়াছড়ি, বান্দরবন বাদ দিলাম। পার্বত্য চট্টগ্রামে উপজাতি আছে কয়টা? আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে আমাদের যে অঞ্চলগুলা, তার মধ্যে অন্যতম হচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এই পার্বত্য চট্টগ্রামে মোট 13টি উপজাতি বসবাস করে, 13টি ভিন্ন ভিন্ন উপজাতি বসবাস করে। তাহলে পার্বত্য চট্টগ্রামে 13টি উপজাতি বসবাস করে, 13টি উপজাতি বসবাস করে এই পার্বত্য চট্টগ্রামে। প্রিয় ভাই বোন এই 13টি উপজাতি সম্পর্কে আপনারা একটু আমার সাথে রিপিট করবেন এবং খাতায় লিখবেন, রিপিট করবেন, খাতায় লিখবেন, তাহলে কিন্তু আপনাদের মুখস্থ হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ। ওকে, পার্বত্য চট্টগ্রামে যে 13টা উপজাতি আছে
যে পার্বত্য চট্টগ্রামের 13টা উপজাতি নিয়ে আপনাদের পড়াশোনা করতে হবে সেগুলো একটু খেয়াল করেন। প্রথমত পার্বত্য চট্টগ্রামে প্রথমত আপনাদের জানতে হবে চাকমা সম্পর্কে, চাকমা চাকমা, তারপরে আছে মারমা, কারমা, মারমা, ঠিক আছে? মারমা কি হয়, নানি হয়ে যায় না, মায়ের মা নানি, ঠিক আছে? তাহলে চাকমা মারমা, আর কি আছে দেখেন তো, চাকমা মারমা চক খুমি, চাকমা মারমা চক খুমি, বম বম, লুসাই লুসাই, তারপর আছে খিয়াং, খিয়াং উপজাতি আছে, খিয়াং খিয়াং উপজাতি আছে। এই বম মানেই বনযোগী, বম বনযোগী কিন্তু একটা জিনিসই, বম বনযোগী। তারপর আপনারা দেখবেন মুরং, মুরং উপজাতি, মুরং, মুরং উপজাতিরা বসবাস করে এই অঞ্চলে, বা যাদেরকে আমরা মুরো ডাকে ডাকি, মুরো, মুরং অথবা মুরো, মুরং অথবা মুরো। তাহলে আমার প্রিয় ভাই বোন সবার কি ক্লিয়ার কিনা একটু বলেন, এগুলো একটু মাথায় রাখলে কিন্তু হয়ে যাবে। পাশাপাশি একটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এসেছিল, সেটা আপনাদের চাকরি পরীক্ষায় রিপিট আসতে পারে। 2019-20 সেশন ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে প্রশ্ন এসেছিল এভাবে, যে নিচের কোন উপজাতি চট্টগ্রামে বসবাস করে, নিচের কোন উপজাতি চট্টগ্রামে বসবাস করে, সেটা কিন্তু আপনাদের চাকরিতে পরীক্ষায় চলে আসতে পারে। ওই উপজাতিটার নাম ছিল তঞ্চঙ্গা, তঞ্চঙ্গা, তঞ্চঙ্গা উপজাতি। আমার প্রিয় ভাই বোন এতটুকু ক্লিয়ার কিনা, সবাই একটু বলেন ক্লিয়ার কিনা? ওকে ওকে, প্রিয় ভাই বোন সবাই একটু বলেন ক্লিয়ার কিনা, আপনারা সুন্দরভাবে বুঝতে পারতেছেন কিনা? আপনারা একটু ট্রাই করবেন প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা যে জিনিসটা দেখতেছেন ওই জিনিসটা হয়তো বা খাতায় তোলার চেষ্টা করবেন, এটা সবচেয়ে ভালো হয়। আপনারা যারা পড়াশোনার বাইরে আছেন বা পড়ার টেবিলের বাইরে আছেন কিন্তু ক্লাসটা দেখছেন, তারা অন্তত একটু কষ্ট করে একটু টাইপ করে লিখবেন, তাহলে এটা আপনার মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, সাবাস আমার প্রিয় বোন ভাইরা সবাই কমেন্ট করছেন। রোজি সুলতানা বোন আছে আমাদের সাথে, পলি রয় আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। ওকে ওকে ওকে, আশা করছি এগুলো পারবেন। তাহলে এটা একটা গেল, পার্বত্য চট্টগ্রাম অংশে গেল, যেখানে আমাদের 13টি উপজাতি আছে, এটা সম্পর্কে আমরা জানলাম। পার্বত্য চট্টগ্রামে 3টা জেলা আছে, আমরা বলেছিলাম খাবার, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি। ওকে, আনোয়ার ইসলাম বলেছে তঞ্চঙ্গা মুসলিম উপজাতি। না ভাই, মুসলিম উপজাতি আছে বাংলাদেশে 2টা, আবারও বলে দিচ্ছি, মুসলিম উপজাতি, মুসলিম উপজাতি বাংলাদেশে মুসলিম উপজাতি আছে 2টা, একটার নাম হচ্ছে পাঙ্গন, একটার নাম হচ্ছে পাঙ্গন, আর আরেকটার নাম হচ্ছে লাওয়া। আমি আপনাদের ধর্ম নিয়েও পড়াবো ইনশাআল্লাহ, ধর্ম নিয়ে পড়াবো, আজকে সব পড়াবো ইনশাআল্লাহ। সবাই একটু কানেক্টেড থাকেন, তাহলে সব পাবেন, আজকে সব পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের যদি বলা হয় মুসলিম উপজাতি আছে 2টা, একটা হচ্ছে পাঙ্গন আর একটা হচ্ছে লাওয়া। তঞ্চঙ্গা কিন্তু মুসলিম উপজাতি নয়। ওকে, তঞ্চঙ্গা, তঞ্চঙ্গা ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করলে ভালো হয় ভাই। চট্টগ্রাম অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে এমন একটা উপজাতীয় গোষ্ঠীর নাম হচ্ছে তঞ্চঙ্গা, ঠিক আছে? এটা কিন্তু মুসলিম উপজাতি না। মুসলিম উপজাতি বাংলাদেশে আছে 2টা, একটার মধ্যে হচ্ছে পাঙ্গন, আরেকটার নাম হচ্ছে লাওয়া। সবাই একটু লিখে ফেলেন, মুসলিম উপজাতি কয়টা আছে? এই যে আমাদের দৃষ্টি ঘোষ, আমাদের সবাই কোশ্চেন করছে, রিমঝিম বলেছেন পাঙ্গন, সাবাস, অনেক ধন্যবাদ। ক্লিয়ার বলেন, ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার হলে বলেন ক্লিয়ার। মুসলিম উপজাতি আছে 2টির মধ্যে একটা হচ্ছে পাঙ্গন আর একটা হচ্ছে লাওয়া। সবাই ক্লিয়ার প্রিয় ভাই বোনেরা, সবাই ক্লিয়ার কিনা? আমি আপনাদের জন্য অনেক দোয়া করি, অনেক দোয়া করি, যারা এই যে কষ্ট করে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা ব্যয় করছেন, এখন জীবনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজে আছেন আপনারা এখন। ইনশাআল্লাহ 2025 আপনার জীবনের একটা সবচেয়ে সাফল্যের বছর হোক, 2026 এবং এর আগে আপনারা একটা খুবই ভালো একটা সম্মানী চাকরির সাথে আপনারা আপনাদের যে সোশ্যাল যে স্ট্রাকচারটা আছে সেটাকে ডেভেলপ করতে পারেন। আপনাদের বাবা মাকে নিয়ে বিন্দাস ঘুরতে পারবেন, সবাইকে নিয়ে ঘুরবেন, এবং ঘুরবেন আপনার বাবা মারা আপনাদেরকে গর্ব করে বলবেন যে আমার ছেলে আমার মেয়ে এই জায়গাতে চাকরিতে আছে। এই জিনিসগুলো আমাদের জন্য ভাই সবচেয়ে বড় পাওয়া। আমরা অত বেশি চাই না, অত কোটিপতি হইতে চাই না, আমরা শুধু আমাদের বাবা মার চোখে আমাদের জন্য গর্ব দেখতে চাই, আমরা শুধু আমাদের বাবা মার চোখে একটা হাসি দেখতে চাই, ঠিক আছে? তো সেটার জন্য যারা কষ্ট করছেন তাদের সকলকে আজকে আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক দোয়া রইলো। ওকে, পাঙ্গন এবং লাওয়া। আচ্ছা ভাই, এবার আমরা একটু চলে যাই পরের কোশ্চেনটাতে, আমরা একটু পরেরটাতে চলে যাই, আমাদের চট্টগ্রামটা থাকুক, আমরা একটু অন্যটাতে চলে যাই। এইবার আপনি কিন্তু পাবেন বাংলাদেশের আরো একটা খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা বলবো কুমিল্লা, কুমিল্লার অঞ্চল ভাই, কুমিল্লার অঞ্চলটা। কুমিল্লা থেকে কারা কারা দেখছেন আমার প্রিয় ভাই বোনেরা, সবাই একটু বলবেন, কুমিল্লা থেকে সবাই একটু বলবেন, সবাই একটু বলবেন কুমিল্লা থেকে কারা কারা দেখছেন। এখানে কিন্তু এই যে একজন ভাই বলেছেন
13টি হয়নি, 13টি আমরা দেইনি। আপনারা দেখেছেন এটার পরে মগ আছে, মগ আমরা পড়েছিলাম, সেটা আমরা দেইনি, কারণ মগ বান্দরবনে আছে। তাহলে সেটার পড়ার কি দরকার? আপনি জানেন যে মগ বান্দরবনে আছে, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে আছে, ঠিক আছে? তাহলে এরকম তঞ্চঙ্গা, মগ এগুলো আপনারা অ্যাড করে নেবেন ইনশাআল্লাহ। ওকে, তারপর কুমিল্লাটা খেয়াল করেন তো, কুমিল্লাতে এবং চট্টগ্রামে একটা কমন উপজাতি আছে, অর্থাৎ কমন উপজাতি চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামেও তারা থাকে, তারা কুমিল্লাতেও থাকে। এই উপজাতিটার নাম হচ্ছে ত্রিপুরা। এই উপজাতিটার নাম কি বলেন তো ভাইরা? এই উপজাতিটার নাম হচ্ছে ত্রিপুরা। এই ত্রিপুরা থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 13-14 সেশনে কোশ্চেন আসছে, খ ইউনিটে, মানবিকের ইউনিটে। তাহলে আপনাদের চাকরি পরীক্ষাতে কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে, কারণ আমরা জানি যে আমাদের যারা প্রশ্নকর্তা তারা কিন্তু এই সবচেয়ে গুরুত্বপূর্ণ মহল, যেখানে ভালো ভালো প্রশ্ন হয়, সেখান থেকে কোশ্চেনগুলো তুলে আনে। তাহলে আপনারা এটা একটু মাথায় রাখবেন, ত্রিপুরা থেকে কোশ্চেন আসছে যে ত্রিপুরারা কোন ধর্মের। ত্রিপুরারা মূলত হচ্ছে ভাই হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী। তাহলে ধর্মটা যেহেতু চলে আসছে, আমি একটু ধর্মটা সম্পর্কে একটু বলে নেই আপনাদেরকে। উপজাতীয় ধর্মটা আপনারা একটু অন্যদিকে লিখে রাখেন। উপজাতীয় ধর্ম, এই উপজাতীয় ধর্মটা সম্পর্কে একটু বলে রাখি প্রিয় ভাই বোনেরা, সবাই একটু খেয়াল করেন। উপজাতীয় ধর্ম আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বেশি, মানে উপজাতীয় সবচেয়ে বেশি যে ধর্মটা পালন করা হয়, উপজাতীয় আমরা বলতে পারি সর্ববৃহৎ বা সবচেয়ে পালন হয়, যেটা সবচেয়ে পালন করেন উপজাতীয় সবচেয়ে পালিত ধর্ম। এই পালিত ধর্মটার নাম হচ্ছে, সবচেয়ে বড় ধর্ম বলতে পারি, বড় ধর্ম বলতে তারা সবচেয়ে বেশি পালন করে যেটা, এটার নাম হচ্ছে বৌদ্ধ ধর্ম। অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম যে উপজাতীয় গোষ্ঠীরা আছে তারা কিন্তু বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বী এবং তারা কিন্তু বৌদ্ধ ধর্মের অনুসারী। আমরা যদি বলি যে বৌদ্ধ ধর্ম তারা হোল্ড করেছে, এবং প্রায় 43%, বাংলাদেশের প্রায় 43% ধর্মাবলম্বী হচ্ছে, উপজাতীয় ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। এই যে আমাদের প্রিয় বোন আনসার করেছেন সনাতন ধর্ম। ওকে, তারিকুল ভাই বলেছেন কুমিল্লায় ত্রিপুরা, জাহিদুল ভাই বলেছেন সনাতন, অনেক ধন্যবাদ। এই যে আপনারা আনসার করছেন, অনেক ধন্যবাদ। সবাই একটু আনসার করবেন অবশ্যই। তাহলে আমরা যদি বলি উপজাতীয় ধর্মের মধ্যে সবচেয়ে বড় ধর্মটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। সবচেয়ে বড় ধর্মটা কোনটা ভাই? বৌদ্ধ ধর্ম। এবং আমরা জানি এটার পরে, বৌদ্ধ ধর্মের পরে আপনারা দেখবেন খ্রিস্টান ধর্ম আছে। খ্রিস্টান ধর্ম কারা পালন করে? কোন কোন উপজাতিরা খ্রিস্টান ধর্ম পালন করে বলেন দেখি, কারা পারবে? খ্রিস্টান ধর্ম পালন করে কোন কোন উপজাতিরা? প্রিয় ভাই বোন সবাই একটু আনসার করতে হবে, সবাই দ্রুত আনসার করতে হবে। খ্রিস্টান ধর্ম পালন করে কারা? খ্রিস্টান ধর্ম মূলত পালন করে, আমরা জানি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে, আপনারা এটা এভাবে মাথায় রাখতে পারেন যে খালু গারো। আবার বলছি খালু গারো। খালু গারে মানে হচ্ছে প্রথমত হচ্ছে খাসিয়া, ঠিক আছে? লু থেকে হচ্ছে লুসাই, আর গারো থেকে গারো। তাহলে খালু গারো, খালু কেমন? গারো। তাহলে খালু গারো দিয়ে আমরা একটু মাথায় রাখবো, খাসিয়া, লুসাই এবং গারো। খালু গারো এটা দিয়ে মাথায় রাখবো, একটু সবাই একটু মাথায় রাখবো। এই যে খাসিয়া, এই যে লুসাই, এই যে গারো, তাহলে খালু গারো আমরা সবাই একটু মাথায় রাখবো। প্রিয় ভাই বোন সবাই একটু মাথায় রাখবো, আমরা একটু মাথায় রাখবো খ্রিস্টান ধর্মাবলম্বী কারা আছে? খাসিয়া, লুসাই এবং গারো, অর্থাৎ খালু গারো। সবাই পারবো? সবাই কি পারবো? একটু আনসার করে ফেলি, সবাই পারবো কিনা? ইনশাআল্লাহ সবাই পারবো। এই যে খাসিয়া, আরে সাবাস, সবাই আনসার করছেন, অনেক ধন্যবাদ। সবাই আনসার করছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন, অনেক ধন্যবাদ। ওকে, আপনাদের এটা একটু মাথায় রাখবেন, খালু গারো। ওকে, ভেরি গুড। আমাদের জুলহাস ভাই বলেছেন কুমিল্লা এবং চট্টগ্রামে কিন্তু ত্রিপুরা বসবাস করে, অনেক ধন্যবাদ। খালু গারো, ভেরি গুড। আচ্ছা, এটার পরে আমরা যদি উপজাতীয় ধর্ম দেখি, আরো কিছু ধর্ম আপনারা পাবেন। যেমন ধরেন উপজাতীয় ধর্মের মধ্যে আমাদের আছে হিন্দু ধর্ম এবং প্রকৃতি পূজারী। এটা কিন্তু মাঝে মাঝে চলে আসে যে প্রকৃতি পূজারী আছে কারা? প্রকৃতি পূজারী। এই প্রকৃতি পূজারী আছে আপনারা, প্রকৃতি পূজারী হচ্ছে মুন্ডা এবং রাজবংশী। এই মুন্ডা এবং রাজবংশী হচ্ছে প্রকৃতি পূজারী হচ্ছে কারা? প্রকৃতি পূজারী হচ্ছে মুন্ডা এবং রাজবংশী। তাহলে আমরা পেলাম পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি উপজাতীয় গোষ্ঠী আছে বৌদ্ধ। আর তারপর আমরা দেখতে পাচ্ছি খ্রিস্টানের মধ্যে কারা আছে? আমরা দেখেছি গারো, অর্থাৎ খালু গারো, এটা দিয়ে আমরা মুখস্থ করেছিলাম। অর্থাৎ আমাদের এখানে গারো আছে, আমাদের খাসিয়া আছে এবং লুসাই আছে, তারা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী।
আর সনাতন ধর্মাবলম্বীতে আছে ত্রিপুরারা। আর আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি পূজারী কারা? প্রকৃতি পূজারী হচ্ছে অর্থাৎ যারা প্রকৃতিকে পূজা করে, তাদের মধ্যে উপজাতি গোষ্ঠী আছে মুন্ডা এবং রাজবংশী। মুন্ডা এবং রাজবংশী। সবাই আমার প্রিয় ভাই বোনেরা সবাই একটু বলবেন মুন্ডা এবং রাজবংশী। সবাই ক্লিয়ার কিনা? পারবো ইনশাআল্লাহ? সবাই বলেন ভাই পারবো কিনা? সবাই একটু প্রিয় ভাই বোন সবাই একটু বলেন পারবো কিনা ইনশাআল্লাহ? সবাই একটু বলেন ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো। ভেরি গুড। সবাই একটু ডান লেখেন যে ভাই ডান, এতটুকু পর্যন্ত ডান। আপনি আরো এগুতে থাকেন, সবাই একটু বলেন। সবাই বললে আমরা এগুতে থাকবো। আমরা আশা করি ধর্মটা পড়ে ফেলেছি, ধর্মটা আশা করি আমরা পারবো, সবাই পারবো। ঠিক আছে, ধর্মটা আশা করি সবাই পারবো। ওকে, তাহলে ধর্মটা যদি আমরা পারি তাহলে আমাদের এটা একটু মাথায় রাখতে হবে, ধর্মটা আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। এবার একটু খেয়াল করেন, এই জায়গাটাতে অর্থাৎ আমাদের উপরের দিকটাতে আরো দুইটা অঞ্চল আছে। একটা হচ্ছে মৌলভীবাজার অঞ্চল, একটা হচ্ছে মৌলভীবাজার অঞ্চল। মৌলভীবাজার, এটা হচ্ছে আমাদের মৌলভীবাজার। মৌলভীবাজার, এই মৌলভীবাজার অঞ্চলে বসবাস করে আমাদের মুসলিম যে উপজাতির নাম বলেছিলাম, সে মুসলিম উপজাতি যার নাম হচ্ছে পাঙ্গন। যার নাম হচ্ছে কি? পাঙ্গন। তাহলে পাঙ্গন উপজাতি বসবাস করে কোথায়? পাঙ্গন উপজাতি কোথায় বসবাস করে? মৌলভীবাজারে বসবাস করে। প্রিয় ভাই বোন, পাঙ্গন উপজাতি কোথায় বসবাস করে? আমাদের মৌলভীবাজারে বসবাস করে। ভেরি গুড, ভেরি গুড। আর মৌলভীবাজারের উপরে, ঠিক উপরে আপনারা পাবেন সিলেট। সিলেট অঞ্চল থেকে কারা কারা আছেন সবাই একটু বলে দেন। সিলেট অঞ্চল থেকে কারা কারা আছেন প্রিয় ভাই বোন সবাই বলে দেন। সিলেট অঞ্চলে কারা কারা আছেন সবাই একটু বলে দেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্দর একটা সিটি সিলেট, আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জেলা সিলেট। এই সিলেট অঞ্চলে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু উপজাতি পাবো। যেমন ধরেন আপনি পাবেন সেখানে খাসিয়াকে, খাসিয়া উপজাতি পাবেন। আপনি পাবেন মণিপুরি। আপনি পাবেন মুন্ডাদের কিছু অংশ পাবেন, যদিও মুন্ডারা মূলত সুন্দরবন অঞ্চলে বসবাস করে, কিন্তু মুন্ডাদের পাবেন আপনারা সেখানে। মুন্ডা, প্রিয় ভাই বোন, মুন্ডা। তাহলে আমরা যদি বলি খাসিয়া মণিপুরি মুন্ডা, খাসিয়া মণিপুরি মুন্ডা, তারা কোথায় বসবাস করে? সিলেটে বসবাস করে। ওকে। আর আমাদের যারা বোনরা আছেন, এখানে আপনারা জানেন যে পাত্র যদি ভালো পেতে চান, যদি লন্ডনের নামি দামি পাত্র পেতে চান, তাহলে আপনাকে সিলেটে যাইতে হবে। কারণ সিলেটের বেশিরভাগ কিন্তু লন্ডনে চলে যায়, তাই না? তাহলে ভালো ভালো পাত্র পাওয়া যাবে কোথায়? সিলেটে। তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে পাত্র নামের উপজাতিটাও কোথায় থাকে? সিলেটে। তাহলে এখানে একটা উপজাতি থাকে, এটার নাম হচ্ছে পাত্র, অর্থাৎ উপজাতির নামই পাত্র। ঠিক আছে, উপজাতির গোষ্ঠীর নাম কি? পাত্র। পাত্র নামের উপজাতি কোথায় থাকে? সিলেট অঞ্চলে থাকে। প্রিয় ভাই বোন, সিলেট, এই যে সিলেট থেকে অনেকে আছেন, আমাদের আহনাব ভাই আছেন, মৌলভীবাজার থেকে আছেন আমাদের জাহিদুল ভাই, ভেরি গুড। সিলেট থেকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড। সবাই আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আমরা যদি বলি খাসিয়া মণিপুরি মুন্ডা পাত্র, খাসিয়া মণিপুরি মুন্ডা পাত্র সিলেট, এভাবে করে বারবার পড়বো খাসিয়া মণিপুরি মুন্ডা পাত্র সিলেট। ইনশাল্লাহ সবাই পারবো প্রিয় ভাই বোন, সবাই ইনশাল্লাহ আমরা পারবো। পরেরটাতে চলে যাই, পরের কোশ্চেনটাতে সুন্দর আর একটা অঞ্চলে চলে যাই। এবার আপনারা যে অঞ্চলটা পাবেন, এই অঞ্চলটা, এই বড় একটা অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ। বৃহত্তর ময়মনসিংহ। আচ্ছা, বৃহত্তর ময়মনসিংহ বললে আমরা কয়টা জেলাকে বুঝাই? বৃহত্তর ময়মনসিংহ বললে আমরা কয়টা জেলাকে বুঝাই? কে বলতে পারবে? বৃহত্তর ময়মনসিংহ বললে কয়টা জেলাকে বুঝাই প্রিয় ভাই বোন? সবাই একটু খেয়াল করেন। বৃহত্তর ময়মনসিংহ বললে আমরা কয়টা জেলাকে বুঝাই? 4টা জেলাকে বুঝাই। ভেরি গুড, একজন বলেছে 4টা জেলা। এই বৃহত্তর ময়মনসিংহে 4টা জেলা আছে। আমি একটু লিখে দিচ্ছি এখানে, বৃহত্তর ময়মনসিংহ। এই বৃহত্তর ময়মনসিংহে আছে 4টি জেলা। 4টি জেলার মধ্যে একটা হচ্ছে ময়মনসিংহ খুদ নিজেই, অর্থাৎ ময়মনসিংহ। একটা আছে শেরপুর। একটা আছে আমরা জানি জামালপুর। আর আরেকটা আছে নেত্রকোনা। তাহলে আমরা বলতে পারি বৃহত্তর ময়মনসিংহে কিন্তু 4টি জেলা আছে প্রিয় ভাই বোনেরা। কয়টি জেলা? 4টি জেলা আছে। ভেরি গুড, সবাই আনসার করেছেন। রুমানা বেগম আমাদের বোন আনসার করেছে, FN চৌধুরী ভাই আমাদের আনসার করেছে, হোসেন আলী ভাই আমাদের আনসার করেছে, সুমাইয়া বোন আমাদের আনসার করেছে, আমাদের বোন তৃষা আছে আমাদের সাথে, আমাদের ভাই ইমরান রাইট আনসার করেছে, নোমান খান ভাই আমাদের আনসার করেছে, অনেক ধন্যবাদ। প্রিয়াঙ্কা, জাকিয়া জান্নাত বোন আমাদের আনসার করেছেন, অনেক ধন্যবাদ। ফারজানা বোন আমাদের ময়মনসিংহ থেকে দেখছে, অনেক ধন্যবাদ আপনাদের। তাহলে ময়মনসিংহ থেকে যারা দেখছেন একটু কমেন্টে জানান যে ভাই ময়মনসিংহ থেকে দেখছি, এই 4টা জেলা থেকে দেখছি আপনার ক্লাসটা।
স্যার অবশ্যই আপনারা সবাই ইনশাল্লাহ একটু জানাই দেবেন আমাকে। ওকে প্রিয় ভাই বোন সবাই একটু জানাই দেবেন। ওকে ইনশাল্লাহ। তাহলে আমরা বললাম যে বৃহত্তর ময়মনসিংহের মধ্যে আমরা জানি আমাদের ময়মনসিংহকে প্রথম পাবো, সবার প্রথমে আমরা পাবো ময়মনসিংহ, তারপরে পাবো শেরপুর, তারপরে পাবো জামালপুর, তারপরে নেত্রকোনা। আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? চারটি ভেরি গুড, আশা করছি ক্লিয়ার। আমরা লেট না করি, আমরা আস্তে আস্তে অন্য টপিকে চলে যাই। আচ্ছা, যদি ক্লিয়ার হয় আপনারা বলেন এই বৃহত্তর ময়মনসিংহে কারা বসবাস করে? এই বৃহত্তর ময়মনসিংহে কোন উপজাতি আছে? বৃহত্তর এই ময়মনসিংহ অঞ্চলে এই ময়মনসিংহ অঞ্চলে কোন উপজাতি আছে? বৃহত্তর ময়মনসিংহে কোন উপজাতি আছে? বৃহত্তর ময়মনসিংহে আছে, দেখেন কোন কোন উপজাতি আছে, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। বৃহত্তর ময়মনসিংহে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজাতিটার নাম হচ্ছে গারো। সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজাতিটার নাম হচ্ছে গারো। কারণ আমরা জানি আমাদের ময়মনসিংহ অঞ্চলে, ময়মনসিংহ এবং শেরপুরে বিস্তৃত বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়, যে পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়, এবং সেই গারো পাহাড়ের পাদদেশেই কিন্তু একটা উপজাতির বসবাস, যেটার নাম হচ্ছে গারো উপজাতি। গারোদের পরে আপনারা পাবেন কাকে? গারো পাবেন আপনারা হাজং পাবেন, হাজং উপজাতিকে পাবেন, হাজং, ঠিক আছে? এবং হাদই উপজাতিকে পাবেন, হাদই। তাহলে গারো, হাজং, হাদই এবং হদি উপজাতিকে পাবেন, হদি উপজাতিকে পাবেন। তাহলে গারো, হাজং, হাদই, হদি, চারটা উপজাতি। আবারও বলছি প্রিয় ভাই বোনেরা, গারো, হাজং, হাদই, হদি, গারো, হাজং, হাদই, হদি, গারো, হাজং, হাদই, হদি। সবাই কি পারবেন কিনা? ভেরি গুড। ময়মনসিংহ থেকে আছেন আমাদের মাসুদ ভাই, আমি শেরপুর থেকে হোসেন আমিন ভাই আছেন। আচ্ছা, আমাদের মাইশা বোন আমাদের বলছেন ময়মনসিংহ থেকে, অনেক ধন্যবাদ। তাহলে আমরা যদি বলি গারো, হাজং, হাদই, হদি, এই সবগুলা কিন্তু ভাই বোন সবগুলা কিন্তু ময়মনসিংহ বা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। সবাই কি বুঝতে পেরেছেন? প্রিয় ভাই বোনেরা সবাই একটু বলবেন বুঝতে পেরেছেন কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? আমরা কিন্তু ক্লিয়ার হলে এতটুকু ক্লিয়ার। অর্থাৎ আমরা এখানে কাকে পেলাম? গারো পেলাম, আমরা হাজং পেলাম, এটা দিয়ে একটু মাথায় রাখবো, গারো হাজং, ঠিক আছে? এই গারো হাজংদেরকে আমরা এই অঞ্চলে পেলাম, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পেলাম। ওকে ওকে প্রিয় ভাই বোনেরা, আমরা পরের টপিক, পরের অংশ চলে যাচ্ছি। পরের অংশটা যেটা, এটা হচ্ছে বাংলাদেশের রাজশাহীর আমাদের উত্তরবঙ্গটা। উত্তরবঙ্গ থেকে কারা কারা দেখছেন একটু আনসার করেন। বাংলাদেশ কিন্তু মূলত উত্তরবঙ্গ থেকে কিন্তু সবগুলো কিন্তু এখন হাইলাইট হচ্ছে। আপনারা দেখবেন উত্তরবঙ্গ থেকে কিন্তু বাংলাদেশ, একটা হচ্ছে দক্ষিণবঙ্গে বাংলাদেশের প্রবেশদ্বার, আবার উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের রাজনৈতিক আলোড়নগুলো হয়েছে কিন্তু। আর আমরা জানি যতগুলো বিপ্লব হয়েছে, যত সংস্কার হয়েছে, বেশিরভাগ সূচনাটা কিন্তু উত্তরবঙ্গ থেকে। যেমন আপনি দেখবেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, নারী জাগরণের অগ্রদূত যাকে বলা হয়, সেটা কিন্তু সেই উত্তরবঙ্গ থেকে। আপনারা দেখবেন আমাদের মুক্তিযুদ্ধের প্রথম যিনি শহীদ হয়েছিলেন শঙ্কু সমজদার, সেই শঙ্কু সমজদার কিন্তু রংপুরের। সর্বশেষ 2024 সালে আপনারা দেখবেন আমাদের 24-এর গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের প্রথম যিনি শহীদ হয়েছিলেন আবু সাইদ ভাই, তিনিও কিন্তু রংপুরের। তাহলে উত্তরবঙ্গ আমাদের গুরুত্বপূর্ণ, এই উত্তরবঙ্গ সম্পর্কে পড়তে হবে প্রিয় ভাই বোন। উত্তরবঙ্গ, এই উত্তরবঙ্গের দুইটা জেলার নাম বলি, যেমন ধরেন আপনি যদি বলেন রংপুর এবং দিনাজপুর অঞ্চল, রংপুর দিনাজপুর অঞ্চল, তাহলে এই অঞ্চলটা থেকে কিন্তু কোশ্চেন আসে, রংপুর দিনাজপুর। এখানে বসবাস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপজাতি, যেটার নাম হচ্ছে ওরাও উপজাতি, এবং এখানে বসবাস করে রাজবংশী, ওরাও রাজবংশী। তাহলে ওরাও এবং রাজবংশীরা কোথায় বসবাস করে? রংপুর অঞ্চলে বসবাস করে। প্রিয় ভাই বোনেরা, রংপুর অঞ্চলে, যে রংপুর থেকে দেখছেন আমাদের জাহিদ ভাই, হ্যাঁ আমাদের হামিদা বোন আমাদের দেখছেন কুড়িগ্রাম থেকে, স্বপ্নবাজ আছেন আমাদের সাথে, সাবাস। পলি রয় বলেছেন রংপুর থেকে একজন যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা, অনেক ধন্যবাদ। আমাদের রংপুর থেকে ফেরদৌসি আমাদের বোন আছেন, অনেক ধন্যবাদ। উত্তরবঙ্গ থেকে সুমি বোন আছেন, আমাদের নাসির উদ্দিন ভাই আছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, সাবাস, আমের রাজ্য সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছে, অনেক ধন্যবাদ। তাহলে আমরা যদি বলি যে রংপুর দিনাজপুর অঞ্চলে ওরাও এবং রাজবংশীরা বসবাস করে, ঠিক এই অঞ্চলটাতে ওরাও এবং রাজবংশীরা। এই ওরাও যে জাতি, এই ওরাও জাতি সম্পর্কে একটু পড়ে নিন। ওরাও জাতিদের যে ভাষা, এই ভাষাটাকে বলা হয় কুরুক ভাষা, কুরুক ভাষা। শুধুমাত্র ওরাও না, উত্তরবঙ্গের যে উপজাতি আছে, উত্তরবঙ্গের উপজাতিদের ভাষার নাম হচ্ছে কুরুক ভাষা। আবারও বলছি,
উত্তরবঙ্গের যে উপজাতি আছে সেই উপজাতিদের নাম হচ্ছে আমরা জানি পড়েছি ওরাও এবং রাজবংশী, কিন্তু তাদের ভাষার নাম, তারা যেটা দিয়ে কথা বলে সেই ভাষার নাম হচ্ছে কুরুক ভাষা। তাহলে আপনাকে যদি কোশ্চেন করে, এটা কিন্তু একবার চাকরি পরীক্ষাতে এসেছিল, জানি না এই স্লাইডটা অ্যাড করা হয়েছে কিনা, আপনারা হয়তো সামনে পাবেন। যদি এভাবে কোশ্চেন আসে উত্তরবঙ্গের যে উপজাতি আছে উপজাতিদের ভাষার নাম কি হবে, আনসার করেন সে ভাষার নাম কি হবে। এই যে আমাদের দৃষ্টি ঘোষ বোন আমাদের আনসার করেছে কুরুক ভাষা। কুরুক ভাষা, ভেরি গুড। কুরুক ভাষা, ভেরি গুড। ওকে, কুরুক, কুরুক মাথা রাখতে হবে, কুরুক। এইবার আমরা একটা সেকেন্ড লাস্ট, আমরা শেষের দিকে চলে এসেছি পাই, খুব সুন্দরভাবে আমরা একটু এই অংশটা নিয়ে আলোচনা করব। এই অঞ্চলটা নিয়ে আলোচনা করব। এই অঞ্চলটা হচ্ছে আমাদের রংপুর দিনাজপুরের একটু নিচে, যেটা হচ্ছে ক্লিন সিটি নামে খ্যাত রাজশাহী। রাজশাহী ক্লিন সিটি নামে খ্যাত এই রাজশাহী। সিল্ক সিটি বলা হয় রাজশাহীকে, ক্লিন সিটি, সিল্ক সিটি বলা হয় রাজশাহীকে। আমের আরেকটা অন্যতম স্বর্গরাজ্য হচ্ছে এই রাজশাহী। পদ্মা নদী কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর অঞ্চলটা দিয়ে কিন্তু বয়ে এসেছে, যদিও মূলত প্রবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে। আপনার একটু মাথায় রাখতে হবে রাজশাহী। রাজশাহীতে কারা বসবাস করে প্রিয় ভাই বোন, সবাই একটু বলে দেন কমেন্টে, রাজশাহীতে কারা বসবাস করে? রাজশাহীতে কারা বসবাস করে? রাজশাহীতে বসবাস করে কারা? আমরা যদি বলি সাঁওতাল। এই যে সাঁওতাল, সাঁওতালের নাম শুনেছেন না? এই সাঁওতাল যে উপজাতি আছে, সাঁওতালরা মূলত বসবাস করে রাজশাহী সহ খুবই গুরুত্বপূর্ণ 4টা এলাকাতে। আমরা 4টা এলাকা শিখবো ছোট্ট একটা টেকনিক দিয়ে ইনশাআল্লাহ। ওকে, কুরুক ভাষা। কুরুক ভাষা আমাদের হামিদা বোন আমাদের বলেছেন কুরুক ভাষা। চাকরি প্রার্থী, আমাদের এক চাকরি প্রার্থী ভাই অথবা বোন, তিনি বলেছেন কুরুক ভাষা, অনেক ধন্যবাদ। উত্তরবঙ্গের ভাষার নাম হচ্ছে, উত্তরবঙ্গের ভাষার না, আরে ভাই এটা মিস্টেক করা যাবে না। উত্তরবঙ্গের মানুষ তো বাংলা ভাষায় কথা বলে। আপনাকে যদি বলে উত্তরবঙ্গের উপজাতীয় ভাষা কোনটা, তখন আনসার করবেন কুরুক ভাষা। ওকে ওকে, রাজশাহীর আছে আমাদের, রাজশাহীর ভাই বোনেরা কারা আছেন হাত তুলেন, একটু দেখতে চাই, একটু দেখতে চাই। রাজশাহী থেকে আছেন হোসাইন ভাই, আছেন রাজশাহী থেকে, অনেক ধন্যবাদ। রাজশাহী থেকে আছেন হোসাইন ভাই। তাহলে এই যে আমাদের সাঁওতাল, সাঁওতালরা মূলত বসবাস করে, একটা টেকনিক দিয়ে মাথায় রাখবেন, বিডিআর স্কোয়ার, এটা দিয়ে মাথায় রাখবেন, বিডিআর স্কোয়ার। তাহলে যদি বলা হয় সাঁওতালিরা বা সাঁওতাল যারা আছে, সাঁওতালরা কোথায় বসবাস করে? রাজশাহী থেকে অনেকে যুক্ত আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পলি রয় ভাই আমাদের যুক্ত আছেন, আমাদের ভাই রোজি সুলতানা আমাদের বোন আমাদের যুক্ত আছেন, সাদিয়া আফরিন বোন আমাদের যুক্ত আছেন, অনেক ধন্যবাদ। রাজশাহী থেকে অনেকে যুক্ত আছেন। তাহলে আমরা যদি বলি সাঁওতাল, এই যে সাঁওতালরা কিন্তু বিডিআর স্কোয়ার। বিডিআর স্কোয়ার কিন্তু আমরা একটু মাথায় রাখবো। বিডিআর মানে বি থেকে হচ্ছে বগুড়া, বি থেকে বগুড়া, ডি থেকে হচ্ছে দিনাজপুর, দিনাজপুর, ওকে, আর থেকে হচ্ছে রংপুর, রংপুর, এবং আরেকটা আর থেকে আমরা পাবো রাজশাহী। তাহলে আমরা 4টা অঞ্চলের নাম শিখে নিলাম, 4টা শহরের নাম শিখে নিলাম। বিডিআর স্কোয়ার, স্কোয়ার মানে তো বুঝেন 2টা হবে। তাহলে একটা হচ্ছে বগুড়া, একটা হচ্ছে দিনাজপুর, একটা হচ্ছে রাজশাহী, আর আরেকটা হচ্ছে রংপুর। প্রিয় ভাই বোনেরা সবাই ক্লিয়ার কিনা? দ্রুত বলেন ভাই ক্লিয়ার। ক্লিয়ার হলে শেষ। আর সাঁওতালিদের যে ভাষা, তাদের যে ভাষা, তাদের ভাষার নাম হচ্ছে সাঁওতাল থেকে সাঁওতালি, সাঁওতাল থেকে সাঁওতালি। তাহলে সাঁওতাল থেকে সাঁওতালি হচ্ছে তাদের ভাষা, সাঁওতাল থেকে সাঁওতালি হচ্ছে তাদের ভাষা, তাদের ভাষার নাম হচ্ছে সাঁওতালি। প্রিয় ভাই বোন সবাই ক্লিয়ার কিনা? আমি, কে আছে এটা? আমাদের বোন প্রিয়া আছে, প্রিয়া বোন আছেন আমাদের ওই অঞ্চল থেকে, অনেক ধন্যবাদ। নওগাঁ, রাজশাহী সবাই ভেরি গুড। রাজশাহী থেকে আছে আমাদের রাজ ভাই আছেন আমাদের, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা একটু মাথায় রাখবো সাঁওতাল থেকে সাঁওতালি, সাঁওতাল থেকে সাঁওতালি। ক্লিয়ার ক্লিয়ার, অনেক ধন্যবাদ। লাস্ট আরেকটা খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন, সুন্দরবন অঞ্চলটা নিয়ে একটু আলোচনা করতেই হবে, কারণ সুন্দরবনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2টা জাতি আছে, তারা কিন্তু উপজাতি না, তারা স্থানীয় জাতি গোষ্ঠী, মাঝে মাঝে কোশ্চেনে চলে আসে, খুবই গুরুত্বপূর্ণ। এই সুন্দরবনে আছে কারা? সুন্দরবনে আছে, আমি এখানে লিখে দিচ্ছি, সুন্দরবনে আছে বাওয়ালিরা, বাওয়ালি, বাওয়ালি। সুন্দরবনে আছে কারা প্রিয় ভাই বোন? সুন্দরবনে আছে বাওয়ালি। বাওয়ালি কারা? বাওয়ালি হচ্ছে যারা গোলপাতা সংগ্রহ করে, গোলপাতা সংগ্রহ করে, গোলপাতা সংগ্রহ করে। আপনাদের ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাই বোনেরা, সবাই একটু শেয়ার করবেন, একটু ধৈর্য ধারণ করবেন, আজকে অনেক কিছু শিখতে পারবেন। সবাইকে জোশ আছে কিনা বলেন? আমি অফলাইন ক্লাসে আমার স্টুডেন্টদেরকে অনেক বেশি স্লোগান দেওয়াই, আমার একটা নির্দিষ্ট একটা স্লোগান আছে, সেই স্লোগান দেওয়াই, তারা রিপিটে বলে যে আমাদের স্লোগান আছে, স্লোগান হাই আছে ভাই, হাই আছে স্যার, ঠিক আছে, এভাবে বলে যে হাই স্যার, স্লোগান একদম হাই। তখন আপনারা একটু বলেন প্রিয় ভাই বোনেরা, আপনাদের স্লোগান কেমন হবে? আপনাদের জোশ কি হাই আছে কিনা? সবাই একটু বলেন,
তাহলে জোশ যদি হাই থাকে তাহলে কিন্তু আমরা পড়তে পারবো, ঠিক আছে, অনেক দূর জানতে পারবো আজকে ইনশাআল্লাহ। ওকে, প্রথমটা হচ্ছে বাওয়ালি। বাওয়ালি গোলপাতা সংগ্রহ করে, গোলপাতা সংগ্রহ করে, বাওয়ালিটা হচ্ছে গোলপাতা সংগ্রহ করে। আর আমরা যাদেরকে মোয়ালি বলবো, মোয়ালি, মোয়ালি যারা, তারা মূলত মধু সংগ্রহ করে, মধু, মধু সংগ্রহ করে তারা। তাহলে আমরা যদি বলি যে বাওয়ালি, এই বাওয়ালি হচ্ছে সুন্দরবনে গোলপাতা সংগ্রহ করে, আর মোয়ালি, মোয়ালিরা হচ্ছে মধু সংগ্রহ করে, মোয়ালিরা হচ্ছে মধু সংগ্রহ করে। এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা প্রিয় ভাই বোন? প্রিয় ভাই বোন একটু বলবেন, সবাই বলবেন, সবাই একটু বলবেন এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। সুন্দরবনে বসবাস করে বাওয়ালিদের, সাবাস সাবাস, বাওয়ালি সুন্দরবন, সাবাস সাবাস সাবাস। আচ্ছা, আমাদের কুয়াশায়, কুয়াশায় ধোয়া বলেছেন স্যার, এত কিছু মাথায় থাকে না, কি করব? প্রিয় ভাই বোন, আপনি কি করবেন, আমি যেভাবে মাথায় রাখতাম এভাবে একটু খেয়াল করেন। আপনি চট্টগ্রাম থেকে পুরো বাংলাদেশ ঘুরবেন। আজকে আমার সারা বাংলাদেশের একসাথে মুখস্থ করার দরকার নাই, আমি শুধু চট্টগ্রাম মুখস্থ করব। আমি চট্টগ্রামে ঘুরে ঘুরে কোন কোন উপজাতি আছে দেখবো। আমি দেখবো চাকমা, মানমা, চক, খুমি, বম, লুসাই, খিয়াং, মুরং, ম্রো, বনযোগী আছে সেখানে, এখানে আছে মগ, এখানে আছে ত্রিপুরা, এগুলো আমরা লিখিনি। তাহলে এগুলো কিন্তু এই অঞ্চলে আছে। আপনি একদিনে একটা শিখেন, আপনার দরকার নাই একদিনে উপজাতিতে এক্সপার্ট হয়ে যাওয়া। আপনি একদিনে চট্টগ্রাম শিখেন, একদিনে কুমিল্লা শিখেন, একদিনে সিলেট শিখেন, তারপর তিনোটা রিভিশন দেন। দরকার পড়লে আবার তারপরে এই অঞ্চলটা শিখেন, রিভিশন দেন, এই অঞ্চলটা শিখেন, আবার নিজে নিজে রিভিশন দেন, তারপর দেখবেন আস্তে আস্তে ডেভেলপ হবে। আমরা কি চাই, একদিনে সব শেষ করে ফেলবো, একদিন একদম শেষ করে ফেলবো। এটা করলে কিন্তু আসলে হয় না। আমার মাথার কিন্তু একটা, ব্রেনের কিন্তু একটা কার্যক্ষমতা আছে, সেটা অনুযায়ী আমাদের পড়াশোনা করতে হবে প্রিয় ভাই বোনেরা। এই জন্য প্র্যাকটিস, প্র্যাকটিসের উপরে থাকতে হবে ইনশাআল্লাহ। ওকে ওকে ওকে, পরেরটাতে চলে যাই। আমরা যদি বলি মোয়ালি, বাওয়ালি হচ্ছে গোলপাতা সংগ্রহ করে এবং মোয়ালি হচ্ছে মধু সংগ্রহ করে। মোয়ালি হচ্ছে কি করে, মধু সংগ্রহ করে। এটা আচ্ছা, একটা কোশ্চেন একটু বলে যাই, এই কোশ্চেনটা না বললে আমার কাছে কেমন যেন খুঁত খুঁত মনে হচ্ছে। আপনারা একটু বলেন, এই যে আমাদের বোন কুইন ভিলিজা সরকার, আমাদের বোন লিজা যুক্ত আছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা যদি বলি যে আমাদের পুরো বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ যেটাকে আমরা সুন্দরবন বলি, সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলা কতটি? আপনাদের প্রত্যেকটা পরীক্ষাতে যে 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষার প্রিপারেশন যে নিচ্ছেন, এই যে প্রাথমিক শিক্ষা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন বা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, এই কোশ্চেনটা অনেকবার আসছে যে বাংলাদেশের এই যে আমরা যাকে বলি সুন্দরবন, এই সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলা কতটি এবং কি কি? সবাই একটু আনসার করেন। সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলা কতটি এবং কি কি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলা, সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলা লিখবো কোথায়, কোথায় লেখা যায়? আচ্ছা, আমরা একটা কাজ করি, সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলাটা আমরা একটা স্লাইডের মধ্যে বোঝানোর চেষ্টা করি। আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, এই স্লাইডটাতে একটু বোঝানোর চেষ্টা করি কিছু সময়ের জন্য। সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলা, সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলা, এটা একটু বুঝিয়ে আমরা চলে যাব, এটা বুঝিয়ে আমরা আবার আমাদের স্লাইডে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি বলি সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলা আছে 5টি, প্রিয় ভাই বোনেরা 5টি আছে। সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলা কতটি? 5টি আছে। এটা আপনারা এইভাবে মাথায় রাখতে পারেন যে সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলাটা আমরা এইভাবে মাথায় রাখতে পারি যে সুন্দরবন অঞ্চলে কিন্তু আপনারা জানেন রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের বাঘ, এই বাঘ কিন্তু সুন্দরবনে পাওয়া যায়। আপনারা একটা টেকনিক দিয়ে মাথায় রাখতে পারেন যে বাঘ, এই লেখাটাকে এভাবে লিখবেন, ঘ দিবেন না, গ দিয়ে লিখবেন। বাঘ সাঁতারে খুব পটু, বাঘ সাঁতারে খুব পটু। তাহলে আমরা যদি এটা দিয়ে মাথায় রাখি 5টা জেলা আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 5টা জেলা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে। বাঘ সাঁতারে খুব পটু কিভাবে? বাঘ থেকে আমরা মাথায় রাখবো বাগেরহাট, বাগেরহাট জেলা কিন্তু, এই বাগেরহাট জেলা কিন্তু সুন্দরবনের অন্তর্ভুক্ত। সাঁতার থেকে আমরা মাথায় রাখবো সাতক্ষীরা জেলা, সাতক্ষীরা জেলা কিন্তু আমরা জানি আমাদের সুন্দরবনের অন্তর্ভুক্ত জেলা। খুব, এই খু থেকে আমরা মনে রাখবো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জেলা দক্ষিণবঙ্গের খুলনা। আমরা ব থেকে মনে রাখবো বরগুনা, এখানে কিন্তু আপনাদের ভাই ঝামেলা হয়, আপনারা অনেকে বরিশাল দিয়ে দেন, এটা হবে বরগুনা। আর পটু থেকে আমরা মনে রাখবো পটুয়াখালী। দেখেন, আপনি কিন্তু জানেন যে বাঘ কিন্তু সাঁতারে খুব পটু, আপনার মাঝে মাঝে ভিডিও দেখেন যে বাঘ সাঁতরে কুমির ধরে নিয়ে আসছে, তাহলে অবশ্যই সে সাঁতারে অনেক পারদর্শী। তাহলে আপনারা এটা মাথায় রাখবেন যে সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু, সুন্দরবনের বাঘ সাঁতারে খুব পটু। ওকে প্রিয় ভাই বোন,
সবাই যদি এই টেকনিকটা পছন্দ হয়ে থাকে একটা লাভ রিয়েক্ট দেন, সবাই একটু দেখি যে কাদের কাদের পছন্দ হয়েছে। বাঘ সাঁতারে খুব পটু, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী। ওকে, আশা করছি সবার ক্লিয়ার। একটু ক্লিয়ার দেন, সবাই একটু বলেন যে ক্লিয়ার। ক্লিয়ার হলেই আমরা কিন্তু চলে যাব, ক্লিয়ার হলেই আমরা চলে যাব। আমাদের অবস্থানটা কিন্তু আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান। আমরা এটা সম্পর্কে পড়াশোনা করেছি। আমরা পরেরটাতে একটু চলে যাই, পরের টপিকে চলে যাই। আমাদের অবস্থানের টপিক শেষ, সবকিছু শেষ। এই সুন্দরবন অঞ্চল নিয়ে আমরা পড়াশোনা করেছি, আমাদের এগুলো শেষ। এবার আমরা নতুন একটা টপিকে চলে আসলাম। এই টপিকটা একটু খেয়াল করেন তো। অধিকাংশ মণিপুরী নি জাতিগোষ্ঠী বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে? অধিকাংশ মণিপুরী নি জনগোষ্ঠী বাংলাদেশের কোথায় বসবাস করে? এইবার আপনাদের কিন্তু এটা সেলফ টেস্ট, আমি কিন্তু একটু আগে পড়িয়েছি ভাই, একটু আগে। আপনি একটু খেয়াল করেন, ধরেন এটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে মণিপুরী কোথায় আছে বলেন? সবাই একটু আনসার করেন প্রিয় ভাই বোন, সবাই একটু আনসার করতে হবে আজকে, একটু আনসার করেন। আর আরেকটা বিশেষ ঘোষণা একটু দিয়ে রাখি, এটার পরেও কিন্তু বিশেষ আছে, এখনো কিন্তু শেষ হয় নাই। আমরা কিন্তু ম্যাপ অ্যানালাইজ করে সবকিছু দেখেছি, এটার পরেও আরেকটা বিশেষ জিনিস আছে। সেটা হচ্ছে আজকে যারা শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন, আপনাদের জন্য এমন একটা টেকনিক আমি নিয়ে এসেছি, যে টেকনিকটা দিয়ে আপনাদের উপজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে উপজাতিদের উৎসব, যেটা আপনাদের মাথায় থাকে না, আপনারা পারেন না সেটা আপনারা একটা মাত্র টেকনিক দেখে আজীবন ভুলবেন না, আর সেটা আজীবন পরীক্ষার আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা যারা ওই টেকনিকটা চাচ্ছেন যে ভাই আমি একটা টেকনিকে পুরো উপজাতির উৎসব শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, সেটা আপনাদেরকে দেওয়া হবে। আর সেটার জন্য আপনারা দ্বিতীয় ধাপে একটু কষ্ট করে সবাই হাইলাইট করে দেবেন, যেন আপনাদের সকল ফ্রেন্ড সার্কেলের কাছে চলে যায়। আমরা একটু দেখব যে কারা কারা হাইলাইট করছে, একটু তাদের নামগুলো একটু পড়াশোনা করার চেষ্টা করব। হাইলাইট করলে সবাই একটু পেয়ে যাবে। ওকে, অলরেডি সবাই আনসার করছেন। সিলেট, রাঙামাটি বলেছেন ভাই, রাঙামাটি হবে না, সিলেট। ভেরি গুড। আমরা বলেছিলাম এই যে বাংলাদেশের এই অঞ্চলটাতে যেখানে সিলেট আছে, এই সিলেট অঞ্চলের 4টা উপজাতির নাম আমরা বলেছিলাম। একটা হচ্ছে মণিপুরি, আমরা বলেছিলাম খাসিয়া, আমরা বলেছিলাম মুন্ডারা যদিও আমরা জানি সুন্দরবন অঞ্চলে বসবাস করে, এবং আরেকটা হচ্ছে পাত্র। এই অঞ্চলগুলোর নাম আমরা বলেছিলাম, এই উপজাতির নাম আমরা বলেছিলাম। আপনারা সবাইকে ক্লিয়ার প্রিয় ভাই বোন? সিলেট, ভেরি গুড। স্বপ্নবাজ বলেছেন ভাই আমাদের সিলেট বলেছেন। সালমা আক্তার আমাদের বোন বলেছেন সিলেট। আমাদের সাথে আছে রাইসা ইসলাম আছেন, আমাদের সাথে রুজিনা আক্তার আছেন, আমাদের সাথে মনির হোসেন ভাই আছেন, আমাদের সাথে আছে কেয়া সাথী আছেন, আমাদের সাথে হোসাইন আল আমিন ভাই আছেন, আমাদের সাথে আমাদের বোন কলি আছেন, আমাদের সাথে কনা আছেন, আমাদের সাথে মাসুদ আহমেদ, নাসির উদ্দিন, অনেকে আছেন। অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। তাহলে আমরা একটু খেয়াল করবো, সবাই একটু হাইলাইট করে দেবো ভাই, আমি একটু হাইলাইটটা দেখতে চাই আপনাদের। ও আমাদের ইমরান ভাই আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ। আপনারা হাইলাইট করলে @ যখন ক্লিক করবেন তখনই দেখবেন হাইলাইট অপশনটা চলে আসবে। জাস্ট 1 সেকেন্ডের কাজ। এটা করলে কি হবে, সবাই আমাদের এই প্ল্যাটফর্মে আসতে পারবে, সবাই আপনাদেরকে দোয়া দেবে তারা যদি উপকৃত হয়। ওকে প্রিয় ভাই বোনেরা, সামিয়া চৌধুরী বোন আছেন আমাদের সাথে, সুমাইয়া আক্তার বোন আছেন, স্মৃতি আক্তার আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ। আমাদের বোন হাইলাইট কিভাবে করব জানি না, আপনি শুধুমাত্র কমেন্টে এই যে @ এটা ক্লিক করেন, দেখবেন আপনার কাছে কিন্তু 2টা অপশন আসবে, হাইলাইট এবং ফলো। আপনি তখন উপরটা ক্লিক করলে হাইলাইট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এবার চলে আসি। অধিকাংশ মণিপুরী জাতিগোষ্ঠীরা আমরা বুঝলাম যে এটা কোথায় থাকে, এটা কিন্তু সিলেটে থাকে। আপনারা কিন্তু আজীবন এটা কিন্তু ভুলবেন না, অনেক ধন্যবাদ। ওকে, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন, অনেক ধন্যবাদ। ওকে, পরেরটাতে চলে আসি, পরের কোশ্চেনে চলে যাই। 7 নাম্বার, উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা। এই যে ভাষা চলে আসছে, দেখছেন? আমি বলেছিলাম যে এই কোশ্চেনটা আসছে কোথায় জানো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা আসছে 13-14 সেশনে। তাহলে একই কোশ্চেন কিন্তু আপনাদের চাকরির পরীক্ষাতে, আপনাদের এই যে 10তম 20তম যে গ্রেডগুলো আছে, এই গ্রেডের পরীক্ষাতে, অথবা ধরেন আমাদের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ আছে সেগুলাতে, বিসিএসে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ভাই এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। অবশ্যই একটু মনোযোগ দিয়ে দেখেন যে উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের ভাষা কি। উত্তরবঙ্গে এটা কে আনসার করতে পারবে? একটু দেখি তো, এটা কে আনসার করতে পারবে? এটাকে কে আনসার করতে পারবে? উত্তরবঙ্গে বসবাসকারী, এই যে রাইট, সেরা, সবাই অস্থির, আমার ভাই বোনগুলো সবাই অস্থির, সাবাস, ভেরি গুড, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন। ওকে, সাবাস। এই যে ইমরান ভাই একদম সঠিকভাবে হাইলাইট করেছেন, অনেক ধন্যবাদ, সাবাস। আচ্ছা, আমরা বলেছি আমাদের সাথে এখানে কুরুক আছেন, অনেক ধন্যবাদ কুরুক।
সবাই আনসার করছে কুরুক, তাহলে 7 নম্বরে আনসার হচ্ছে 4, কুরুক। কুরুক, তাহলে কুরুক হচ্ছে আমরা জানি উত্তরবঙ্গে বসবাসকারী ভাষা। ভাষা, এই ভাষা থেকে একটু পড়াশোনা করে আসি, তাই না? ভাষাটা একটু জানতে হবে। আমরা জানি গারো, এই যে গারো উপজাতি আছে, গারো উপজাতির ভাষার নাম হচ্ছে মান্দি ভাষা, মান্দি। অথবা অনেক জায়গায় আপনারা দেখবেন, যেমন 46তম বিসিএস আসছে আচিক খুশিক কাদের ভাষা, আচিক খুশিক কাদের ভাষা? এই যে আচিক খুশিক হচ্ছে গারোদের ভাষা, আচিক খুশিক, আচিক খুশিক, আচিক খুশিক। তাহলে আচিক খুশিক হচ্ছে কাদের ভাষা? প্রিয় ভাই বোন আনসার করেন। গারোদের ভাষা। গারোদের ভাষার নাম হচ্ছে আচিক খুশিক, আচিক খুশিক। ওকে, অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন। ওকে ওকে, তাহলে আমরা যদি বলি গারো হচ্ছে মান্দি এবং আচিক খুশিক, মান্দি এবং আচিক খুশিক। অনেক অনেক ধন্যবাদ। ওকে, আমাদের বোন বলেছেন কোনো ক্লান্তি ছাড়া এতক্ষণ ক্লাস করলাম, এটাই প্রাপ্তি ভাই। ক্লান্তি কেন আসবে? ক্লান্তি আসার কোনো ওয়ে নাই তো। আপনাকে জয়ী হতেই হবে ইনশাআল্লাহ। এই বছরটা আপনার জয়ের বছর ইনশাআল্লাহ। আপনি এত পরিশ্রম করবেন, এত পরিশ্রম করবেন যে আগামী বছর আপনার ঝুলিতে একটা চাকরি থাকবে ইনশাআল্লাহ। শুধু একটা না, যেখানে পরীক্ষা দিবেন সেখানে আপনি বাজিমাত করবেন ইনশাআল্লাহ। তাহলে এমনভাবে প্রিপারেশন রাখতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এটা আমাদেরকে সাইদুর স্যার, আমাদের সবার অভিভাবক, আমাদের সাইদুর স্যার সবসময় বলেন যে, আমাকে এভাবে বলেন যে, যখন আমরা আমাদের মনটাকে যখন আমরা স্ট্রং রাখি, আমাদের উৎফুল্ল রাখি যখন আমাদের মনটাকে, আমরা তখন কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। আমরা ক্লান্ত শরীর নিয়ে লক্ষ্যে পৌঁছাতে পারবো, কিন্তু আমরা ক্লান্ত মন নিয়ে, ভেঙে পড়া মন নিয়ে কখনো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। প্রিয় ভাই বোন, এই জন্য মনটাকে চাঙ্গা রাখতে হবে যে আমরা ইনশাল্লাহ পারবো। উই ক্যান ডু সামথিং বিগ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, পরটাতে চলে আসি। ভাষা হচ্ছে গারোদের ভাষা হচ্ছে মান্দি, যেটা আমরা আচিক খুশিক নামে জানি, মান্দি অথবা আচিক খুশিক। ওকে, এটা আপনারা জানেন। চাকমাদের ভাষা, চাকমা, এই চাকমাদের ভাষা তো বলেছি, চাকমা ভাষা, চাকমা ভাষা, চাকমা ভাষা হচ্ছে চাকমাদের ভাষা। ভাষা নিয়ে আর তেমন কিছু আসে না। ও হ্যাঁ, ত্রিপুরাদের ভাষা আসে, ত্রিপুরা, ত্রিপুরাদের ভাষা। ত্রিপুরাদের ভাষার নাম হচ্ছে ককবরক, ককবরক। তাহলে ককবরক ভাষা, এই ককবরক ভাষাটা হচ্ছে ত্রিপুরাদের ভাষা। ককবরক, ককবরক ভাষাটা হচ্ছে ত্রিপুরাদের ভাষা। তাহলে আপনাদের যদি কোশ্চেন করা হয় প্রিয় ভাই বোন, ককবরক ভাষা কাদের? ককবরক ভাষাটা হচ্ছে ত্রিপুরাদের ভাষা, হচ্ছে ককবরক ভাষা। ওকে ওকে প্রিয় ভাই বোন, ককবরক ভাষাটা কোনটা? ত্রিপুরাদের ভাষা হচ্ছে ককবরক ভাষা। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ককবরক ভাষা আমাদের ভাই বোনরা বলে ইনশাল্লাহ বলছে, ইনশাল্লাহ আমরা সবাই পারবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা সবাই পারবো। আপনি একটু খেয়াল করেন, একটু ইমাজিনেশন করেন। আমার তো ভাবতেই যেন কেমন যেন ভালো লাগে। যেমন ধরেন আমার ভাই বোনগুলো চান্স পেয়েছে, আমার ভাই বোনগুলো সবগুলো জায়গাতে পরীক্ষাতে চান্স পেয়েছে, তারা একটা চাকরি পেয়েছে। এখন চাকরিটা পাওয়ার পর তারা প্রথম মাসে তাদের আব্বার জন্য একটা পাঞ্জাবি নিয়ে গেল। ধরেন আপনাকে বলছি, আপনি প্রথম মাসের বেতনটা নিয়ে আপনার বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে গেলেন। এখন পাঞ্জাবিটা বললেন যে আব্বা পাঞ্জাবিটা পরো দেখি, কেমন হইতেছে তোমার একটু দেখি। তখন পাঞ্জাবিটা আপনার বাবা পরলো। পাঞ্জাবিটা পরার পর বললেন এইবার আপনি একটু পকেটে হাত দেন। আপনার বাবা পাঞ্জাবির পকেটে হাত দিল, পকেটের হাত থেকে বের করে দেখলো একটা মোটা টাকার বান্ডিল। তো আপনার বাবা অবশ্যই কোশ্চেন করবে, বাবা এই টাকা কোথা থেকে বা এই টাকা কেন? আপনি বলবেন তখন গর্ব করে বুক ফুলিয়ে বলবেন যে আব্বা আপনার যা ইচ্ছা তা কিনেন, আপনি কিনে খান, আপনার যা ইচ্ছা তা খরচ করেন, আপনার বাজারে গিয়ে আপনি আপনাদের বন্ধুদের সাথে চা খান, আপনি এখানে ঘুরেন ওখানে ঘুরেন। আমি ওই রকম স্বপ্ন দেখি আপনাদের নিয়ে। আপনার মা ধরেন ঘরে কাজ করতেছে, আপনি চাকরি পেয়ে প্রথম মাসের বেতনটা নিয়ে মায়ের জন্য ছোট্ট একটা, একদম কম দামি হোক ভাই, মায়েরা অত বেশি চায় না, বাবারা অত বেশি কিছু চায় না, একটা কম দামি একটা উপহার, একটা ছোট্ট একটা চেন মায়ের জন্য এনে পিছন থেকে বেঁধে দিলেন। এবার মা আপনার অশ্রু সিক্ত জলে কিন্তু আপনার জন্য আকাশ ভর্তি দোয়া করবে। তাহলে এই দোয়াগুলো পাওয়ার জন্য হলেও, এই স্বপ্নগুলোকে আমরা মেনটেন করতে হলেও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যেন এই 25-26 আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছর হবে। এবং এই 25-26-এ আমি আমাকে এমনভাবে গড়ে তুলবো যে 26-এ আমরা ইনশাআল্লাহ একটা চাকরি নিয়ে আমাদের ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাই বোন, সবাই একটু খেয়াল করি, এটার পরেরটাতে 7-এর পরে আমরা 8 নম্বরে চলে যাই। 8 নম্বরটা দেখেন, বৈশুক। এই যে আরেকটা উৎসব, বৈশুক। এইবার উৎসব নিয়ে আপনাদের সারা জীবনের যত ঝামেলা, উৎসব নিয়ে আপনাদের যত ঝামেলা আছে সারা জীবনের, আজকে এখন ক্লোজ করে দেবো, এখনই আমি বলছি, এটা গ্যারান্টি দিচ্ছি আমার পক্ষ থেকে, যে আজকের ক্লাসটা যারা শেষ করবেন, এটার পরে যে স্লাইডটা আছে আমরা যেটা শেষ করব, এটার মাধ্যমে পুরো বাংলাদেশের মধ্যে
এখন পর্যন্ত এটা কোথাও পাবেন না আপনি যে একটা মাত্র টেকনিক দিয়ে আপনি উপজাতির সকল যত ধরনের সমস্যা আছে সবগুলো সলভ করতে পারবেন। উপজাতির সকল ধরনের যত কিছু বর্ষবরণ হোক, যত উৎসব হোক, সব সলভ করতে পারবেন। আমরা বর্ষবরণটাতে চলে আসি। উপজাতিদের আপনারা আনসার করতে থাকেন, 8 নম্বরটা আনসার করতে থাকেন। উপজাতিদের বর্ষবরণের উৎসবকে একসাথে কি বলা হয় বলেন তো ভাই? প্রিয় ভাই বোন সবাই বলেন, প্রিয় ভাই বোন, উপজাতিদের বর্ষবরণের উৎসবকে একসাথে কি বলা হয়? উপজাতিদের বর্ষবরণের উৎসবকে একসাথে কি বলা হয়? একসাথে বলা হয় আমরা জানি বৈশাখী। আমরা বলি বৈশাখী, তারা বলে বৈশাখী। আমরা বলি বৈশাখী, তারা বলে বৈশাখী। ঠিক আছে, বর্ষবরণের উৎসব আমরা বলি বৈশাখী আর তারা বলে বৈশাখী। প্রিয় ভাই বোন সবাই একটু বলেন। ওকে, আমাদের একটু বলতে হবে। আমরা যদি বলি যে উপজাতিদের বর্ষবরণের যে উৎসব, সে উৎসবকে তারা বলে বৈশাখী, আমরা বলি বৈশাখী আর তারা বলে বৈশাখী। এখন বৈশাখী দিয়ে কি কি পাই একটু মনোযোগ দেন তো, সবাই একটু মনোযোগ দেন। বৈশাখী দিয়ে কি কি পাই? প্রথমত বই, এই বই থেকে আমরা পাবো বৈশুক মূলত প্রিয় ভাই বোনেরা ত্রিপুরাদের বর্ষবরণের উৎসব হচ্ছে বৈশুক। সা থেকে আমরা পাবো সাংগ্রাই। এই সাংগ্রাই হচ্ছে মারমাদের উৎসব। কাদের উৎসব? মারমাদের। আর বি থেকে আমরা পাবো বিজু। এই বিজু হচ্ছে চাকমাদের উৎসব, চাকমা। তাহলে আমরা বৈশাখী দিয়ে কিন্তু মনে রাখতে পারি যতগুলা বৎস পূরণের উৎসব আছে সবগুলা। একদম ইজি টেকনিক প্রিয় ভাই বোনেরা, সবাই একটু বলেন, একসাথে মাথা রাখবো বৈশাখী। সবাই একটু দেখেন, বৈশাখী, বই থেকে বৈশুক মানে হচ্ছে ত্রিপুরা, সা থেকে সাংগ্রাই মানে হচ্ছে মারমা, এবং বি থেকে হচ্ছে বিজু মানে চাকমা। অর্থাৎ চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই একটু প্রিয় ভাই বোনেরা সবাই একটু বলেন, তাহলে আনসার কোনটা হবে? বৈশুক কোনটা? এই যে ত্রিপুরা। তাহলে আনসার অবশ্যই হবে ত্রিপুরা। সবাই ক্লিয়ার কিনা প্রিয় ভাই বোনেরা আমার? সবাই বলেন ক্লিয়ার কিনা? সবাই বলেন। ওকে, আবু হানিফ আমার ভাই আছেন। ওকে, রুমানা বেগম, আমাদের রুমানা বেগম বোন আমাদের প্রথম থেকে যুক্ত আছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের সাথে মামুন ভাই অনেকক্ষণ ধরে যুক্ত আছেন, চাকরি প্রার্থীকেও আমরা পড়েছি। আমার দেখেন নামগুলো কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে, তাই না? একবার পড়তে আপনারা যারা কমেন্ট করছেন, আরাফ খান ভাই আমাদের যুক্ত আছেন, আমাদের বোন রোজি যুক্ত আছেন, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, আমরা বৈশুক উপজাতিদের বর্ষবরণের যে উৎসব এটাকে আমরা পেলাম, এটা হচ্ছে ত্রিপুরা বৈশুক। আলহামদুলিল্লাহ, আমরা সবাই পারবো ইনশাআল্লাহ, সবাই পারবো। পরেরটাতে চলে যাই। ওকে, এবার টপিকটাতে চলে আসি প্রিয় ভাই বোনেরা। এবার এটাই হচ্ছে সেই এক্সক্লুসিভ টেকনিক, যে এক্সক্লুসিভ টেকনিকটা আপনারা ইউটিউবে থেকে ধরে বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে পাবেন না। এটা একদমই আমার তৈরি করা এবং আমাদের প্ল্যাটফর্মে তৈরি করা। তো যে কারণে এই টেকনিকটা আপনারা কোথাও পাবেন না। একটা টেকনিকের মাধ্যমে, আমি আবারও বলছি প্রিয় ভাই বোনেরা, একটা টেকনিকের মাধ্যমে আপনি উপজাতির যত উৎসব আছে সবগুলো ইনশাআল্লাহ সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ পারবো। সবাই একটু বলেন ইনশাআল্লাহ পারবো। আচ্ছা প্রিয় ভাই বোনেরা সবাই বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন প্রিয় ভাই বোনেরা ইনশাআল্লাহ পারবো। আগে আপনাদেরকে একটা থিম বুঝাবো, থিমটা বোঝানোর পরে আমি টেকনিকটা বলবো। থিমটা হচ্ছে, এটা হচ্ছে একজন গারোয়ান। ভাই গারোয়ান কি জিনিস? দারোয়ান শুনছি, আপনি বলেন গারোয়ান কি জিনিস? যারা মূলত আগে গরুর গাড়ি চালাতো তাদেরকে আমরা বলতাম গারোয়ান। এখন ধরেন গরু গাড়িটা আপডেট হয়ে গেছে, সুন্দর এই যে গাড়ির মধ্যে তিনি বসে আছেন, তাহলে গাড়ি চালক বা ড্রাইভারকে আমরা বলছি গারোয়ান। মনে রাখেন, গারোয়ান আমাদের অপশনটা কি দেখেন তো, আমাদের টেকনিকটা কি? গারোয়ান চাবি রেখে, গারোয়ান চাবি রেখে জলসা দেখে। তাহলে গারোয়ান তার গাড়িটা বন্ধ করে চাবিটা রেখে, এই যে দেখেন কেরণমালা, ঠিক আছে, বা কিরণমালা যাই বলে, এই যে আমাদের বোনরা জানবে হয়তো বা যারা দেখে, এই কিরণমালা বা কেরণমালা দেখতেছে, ঠিক আছে। তাহলে গারোয়ান চাবি রেখে জলসা দেখে। এই যে একটা হাত দেখতে পাচ্ছেন না, আমাদের মায়েদের মতো একটা হাত, মা সঙ্গে শশা মুছিয়া খেতে দিল। তাহলে আমরা কি পড়বো? গারোয়ান চাবি রেখে জলসা দেখে, মা সঙ্গে শশা, এই যে শশা মুছিয়া খেতে দিল।
এখন আপনি বলেন ভাই মুছে দিছে কেন ভাই, এটা কি একটু ধুয়ে দিতে পারলো না? আরে ভাই আমাদেরকে মিলাইতে হবে, এই জন্য মুছে দিছে। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে গারোয়ান চাবি রেখে জলসা দেখে, মা সঙ্গে শশা মুছিয়া খেতে দেয়। এই যে গারোয়ান চাবিটা রেখে জলসা দেখতেছে, ওই যে পাশ থেকে আমাদের মা একটা শশা মুছে খেতে দিল। ঠিক আছে, আপনারা সবাই পারবেন কিনা? কেরণ মালারা সবাই, আমার প্রিয় ভাই বোনেরা সবাই একটু বলেন পারবেন কিনা, সবাই একটু পারবেন কিনা? ইনশা আল্লাহ সবাই পারবো আমরা, সবাই বলেন ইনশাআল্লাহ পারবো। আর যদি পারেন আপনারা টেকনিকটা একবার লিখে আমাকে একটু কমেন্টে বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে সবাই বুঝতে পেরেছেন। প্রত্যেকে আমাদের এখানে প্রায় অনেকে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত আছেন। সবাই একটু বলেন, 5 শতাধিক স্টুডেন্ট এখনো যুক্ত আছে আমাদের সাথে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এটা বাড়ছে কমছে, 600 হচ্ছে 700 হচ্ছে, তাহলে এত স্টুডেন্ট। সবাই একটু বলেন ভাই আমরা এটা বুঝেছি, আর এটা একটু কমেন্টে লিখে জানান। এই যে আমাদের সবার আগে আনসার করেছেন আমাদের চৌধুরী ভাই, গারোয়ান চাবি রেখে জলসা দেখে, মা সঙ্গে শশা মুছিয়ে খেতে দেয়। ওকে ওকে ওকে, রিমঝিম বৃষ্টি বলছে কারেন্ট চলে গেছে, আল্লাহ রে। ওকে সবাই একটু বলেন, সবাই একটু এটা একটু লিখে দেন, এই টেকনিকটা একটু লিখে দেন। গারোয়ান চাবি রেখে জলসা দেখে, মা সঙ্গে শশা মুছিয়া খেতে দেয়। সবাই একটু লিখে দেন। ওকে, হ্যাঁ আমাদের সুলাইমান ভাই বলেছেন ভাই শশা না, এটা কিন্তু শশা হবে। আরে ভাই আমরা জাস্ট বুঝার জন্য, এখানে বানান দেখলে হবে না। ঠিক আছে, আপনি জাস্ট মাথায় রাখার জন্য আমি বলেছি। ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। গারোয়ান থেকে কি কি পাবো একটু একটু করে বলি। গারোয়ান থেকে আমরা পাবো গারো, অর্থাৎ গারো উপজাতির যে উৎসব সেটার নাম হচ্ছে ওয়ান গালা। ওয়ান গালা, তাহলে গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা। গারোদের উৎসবের নাম ওয়ান গালা। গারোদের উৎসবের নাম কি? ওয়ান গালা। চাবি, এই যে চা থেকে আমরা পাবো চাকমা। চাকমা উপজাতি যাদের উৎসবের নাম হচ্ছে বিজু। যাদের উৎসবের নাম কি? বিজু। সবাই পারছেন কিনা এটা একটু বলেন, সবাই একটু বলেন প্রিয় ভাই বোনেরা। এই তো ইনশাল্লাহ 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 সবাই পারবো। তাহলে আমরা বললাম গারোয়ান চাবি রেখে জলসা দেখে, মা সঙ্গে শশা মুছিয়া খেতে দেয়। তাহলে প্রথমে আমরা পেলাম গারোয়ান, এই গারোয়ান থেকে পেলাম গারো। গারোদের উৎসবের নাম হচ্ছে ওয়ান গালা। আর চাবি থেকে আমরা পেলাম চাকমা এবং বিজু। চাকমাদের উৎসবের নাম হচ্ছে বিজু। চাকমাদের উৎসবের নাম কি? বিজু। এবার রেখে জলসা, এখানে কিন্তু দুইটা আছে প্রিয় ভাই বোন, সবাই খেয়াল করতে হবে। রেখে জলসা, রেখে থেকে আমরা পাবো রাখাইন। রেখে থেকে কাবে পাবো? রাখাইন। এই রাখাইনদের দুইটা উৎসব। রাখাইনদের দুইটা উৎসব। রাখাইনদের কয়টা উৎসব? রাখাইনদের কিন্তু দুইটা উৎসব। একটা হচ্ছে তারা জলকেলি করে, জলকেলি, জলকেলি উৎসব। আর আরেকটা হচ্ছে সান্দ্রে। আরেকটা হচ্ছে সান্দ্রে। তাহলে একটা হচ্ছে জলকেলি, সা থেকে সান্দ্রে। তাহলে আমরা পড়লাম রেখে জলসা, রেখে থেকে রাখাইন, জল থেকে জলকেলি, সা থেকে সান্দ্রে। তাহলে রেখে জলসা থেকে মাথায় রাখবো রাখাইনদের দুইটা উৎসব, একটা হচ্ছে জলকেলি আর একটা হচ্ছে সান্দ্রে। একটা জলকেলি আর একটা কি? সান্দ্রে। এটা কি পারবেন কিনা প্রিয় ভাই বোন? সবাই বলেন পারবেন কিনা? প্রথম লাইন ক্লিয়ার? সবাই বলেন ডান। প্রথম লাইন ডান, সবাই বলেন প্রিয় ভাই বোনেরা। এর থেকে ইজি টেকনিক দিয়ে আপনি কোথাও পাবেন না যে দুইটা টেকনিক পরে আমি সবগুলো উপজাতি মনে রাখতে পারবো। আর উপজাতি মনে রাখতে গেলে একটা জিনিস আছে ভাই, একটু মনোযোগ দেন। আপনি জানেন যে ওয়াঙ্গালা নামের একটা উৎসব আমি পড়ছিলাম, সাংরাই নামের একটা উৎসব আছে পড়ছিলাম, বিজু নামের একটা উৎসব আছে পড়ছিলাম, কিন্তু কোনটা কার সাথে সেটা আমাদের মাথায় থাকে না। আমাদের মাথায় কিন্তু আছে উপজাতি সব উৎসব, কিন্তু কোনটা কার সাথে সেটা মাথায় থাকে না। সেটার জন্য এই সিকোয়েন্সটা তৈরি করে দেওয়া। ইনশাল্লাহ এটা আপনাদের অনেক উপকার হবে, অনেক। তাহলে আমরা যদি বলি গারোয়ান চাবি রেখে জলসা দেখে, গারোয়ান থেকে গারো এবং ওয়ানগালা, চাবি থেকে চাকমা এবং বিজু, আর রেখে জলসা থেকে রাখাইন, যাদের দুইটা উৎসবের নাম হচ্ছে জলকেলি এবং সান্দ্রে। জলকেলি এবং সান্দ্রে। জলকেলি তারা পানি ছিটাছিটি করে, জল দিয়ে কেলি করে, খেলা করে, সেটাই হচ্ছে জলকেলি। জলকেলি এবং সান্দ্রে। ওকে প্রিয় ভাই বোন, সবাই পারবেন? সবাই পারলে বলেন ডান। 1 নাম্বার ফার্স্ট ডান। সবাই বলেন ডান কিনা? সবাই একটু বলেন প্রিয় ভাই বোনেরা, একবারে ফার্স্ট নাম্বারটা ডান হয়েছে কিনা? সবাই একটু বলেন, সবাই একটু বলেন ডান কিনা ভাই। এই তো আমাদের ভাই তাসনিম, আমাদের দুঃখিত তাহসিন তন্ময় ভাই বলেছেন। ওকে, রিমা বোন আমাদের বলেছেন পারবো ইনশাআল্লাহ। আমাদের এহসান ভাই বলেছেন, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যারেরা সবাই পারবো ইনশাআল্লাহ। স্যার সবাই পারবো ইনশাআল্লাহ। ওকে, এবার 2 নাম্বার টেকনিকে আসি, যে তিনি তো বসে বসে জলসা দেখতেছিল। আমাদের মমতাময়ী মা সবার খেয়াল রাখেন, আমাদের মা প্রত্যেকটা জিনিসের খেয়াল রাখেন। বাসায় নুন শেষ হয়ে গেছে সেটা থেকে শুরু করে একদম সবকিছুতে তিনি কিন্তু খেয়াল রাখেন। তো আমাদের মা কিন্তু খেয়াল করেছেন যে আমাদের ড্রাইভার সাহেব একটু ক্লান্ত, তাকে কিছু খাইতে দেই, তো তাকে শশা খাইতে দিল। এখন মা সঙ্গে থেকে আমরা কি মাথায় রাখবো? মা সঙ্গে। এই মা সঙ্গে থেকে আমরা মনে রাখবো মা থেকে
মারমা, মা থেকে মারমা। এবং মারমাদের যে উপজাতীয় যেই আমাদের উৎসব আছে এটার নাম হচ্ছে, সঙ্গে থেকে মনে রাখবো, সাংগ্রাই। সাংগ্রাই, সাংগ্রাই, সঙ্গে সাংগ্রাই, সঙ্গে সাংগ্রাই। তাহলে মারমাদের উপজাতীয় উৎসবের নাম, মারমাদের উপজাতীয় উৎসবের নাম সাংগ্রাই। মারমাদের উপজাতীয় উৎসবের নাম কি প্রিয় ভাই বোন? কমেন্ট করে ফেলেন। মারমাদের উপজাতীয় উৎসবের নাম কি? সাংগ্রাই। প্রিয় ভাই বোন সবাই বলেছেন ডান। ওকে, আমাদের রাবেয়া রহমান ভাই বলেছেন ডান। ওকে, বুলু রানী বলেছেন ডান। আরফ খান বলেছেন ওকে। চাকরি প্রার্থী ভাই আমাদের বলেছেন ডান, অনেক ধন্যবাদ। ভোরের শিশির আছেন আমাদের সাথে, আফজাল হোসেন ভাই আছেন। ওকে, কোনা আহমেদ বলেছেন ওকে, ওয়ালি উল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন আলহামদুলিল্লাহ। ওকে, সবাই একটু খেয়াল করেন। তাহলে মা সঙ্গে থেকে আমরা পেলাম মারমা এবং সাংগ্রাই, মারমা এবং সাংগ্রাই। প্রিয় ভাই বোনেরা এবার দেখেন শোষা। শোষা, এই শোষা থেকে আমরা কি পাবো? শোষা থেকে আমরা পাবো সোহরাই। সোহরাই কাদের উৎসব বলেন তো দেখি? সোহরাই, সোহরাই, সোহরাই। শোষা থেকে পাবো সোহরাই। এবার কিন্তু উৎসবটা আগে এসেছে। সোহরাই মূলত সাঁওতালদের উৎসব। সাঁওতাল, সাঁওতাল। তাহলে সাঁওতালদের উৎসবের নাম হচ্ছে সোহরাই। এটা কিন্তু আসতে পারে। সাঁওতালদের উৎসবের নাম হচ্ছে সোহরাই। সাঁওতালদের উৎসবের নাম হচ্ছে সোহরাই। মারমাদের সাংগ্রাই, সাঁওতালদের সোহরাই। তাহলে শো সা দিয়ে মাথায় রাখবেন। শো থেকে সোহরাই, সা থেকে সাঁওতাল। পারবেন কিনা প্রিয় ভাই বোনেরা? এই যে আমাদের সাথে রিমা খাতুন বোন আমাদের যুক্ত আছে। বিজয় রাজ বলেছেন সাংগ্রাই, অনেক ধন্যবাদ। ওকে ওকে, হৃদয় চন্দ্র বলেছেন টেকনিকটা ভালো। ইনশাআল্লাহ আপনারা সবাই পারবেন প্রিয় ভাই বোন। আপনাদের জন্য কিছু করতে পারাটাই হচ্ছে সার্থকতা। ওকে, তাহলে আমরা মাথায় রাখলাম মা সঙ্গে শোষা। মুছিয়া থেকে কি মাথায় রাখবেন বলেন তো? মুছিয়া থেকে আজকের পর থেকে এই যে আপনাদের মাধ্যমে কিন্তু এই ট্রিক্সটা রিভিল হলো। এই ট্রিক্সটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে আপনাদের মাধ্যমে ইনশাআল্লাহ। ওকে ওকে, এবার দেখেন মুছিয়া। মুছিয়া, মুছিয়া, মুছিয়া থেকে আমরা মাথায় রাখবো মুরং। মুরং উপজাতি, মুরং, মুরং। মুরং উপজাতিদের উৎসবের নাম হচ্ছে সিয়াসত। তাহলে মুছিয়া, মুরং, সিয়াসত, মুরং, সিয়াসত। তাহলে মুরং সিয়াসত, মুরং সিয়াসত। প্রিয় ভাই বোন শেষ, শেষ কিন্তু আপনারা কিন্তু শেষ করে ফেলেছেন। বাংলাদেশের সবচেয়ে উপজাতীয়দের গোষ্ঠীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যতগুলো উপজাতি উৎসব আছে সব কিন্তু শেষ করে ফেলেছেন। সব শেষ, সব শেষ। পাশাপাশি আমরা একটু আগে পড়েছিলাম যে বৈশাখী, এটাকেও একসাথে লিখে দিচ্ছি। বৈশাখী, বৈশাখী মানে হচ্ছে বৈশুক। বৈশুক, বৈশুক কাদের ভাই? ত্রিপুরা। বৈশুক হচ্ছে ত্রিপুরা। সা থেকে হচ্ছে সাংগ্রাই, আপনারা এখন দেখেছেন কিন্তু সাংগ্রাই। সাংগ্রাই হচ্ছে মারমা। আর বি থেকে হচ্ছে বিজু, এই বিজু হচ্ছে চাকমা। আমরা এখানে সব লিখে দিলাম। এগুলো হচ্ছে বর্ষবরণ। বর্ষবরণ, বর্ষবরণের জন্য এগুলো ব্যবহৃত হয়। তাহলে দেখেন এক ক্লাসের মধ্যে, একটা চ্যাপ্টারের মধ্যে, একটা পৃষ্ঠার মধ্যে আমরা কিন্তু পুরোটা উপজাতির সব টেকনিক শেষ করে ফেললাম। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। ডান, যারাই বুঝেছেন সবাই বলেন ভাই আলহামদুলিল্লাহ ডান। প্রিয় ভাই বোন সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ ডান। ভাই বুঝেছি, একবার পড়লে ইনশাল্লাহ আরো ভালো পারবো। প্রিয় ভাই বোন সবাই একটু বলেন ভাই আলহামদুলিল্লাহ ডান। প্রিয় ভাই বোন সবাই একটু বলেন আলহামদুলিল্লাহ। আর কখনো বলবো না। এই যে মৃত্তিকা শিল আমাদের বোন বলেছেন আর কখনো বলবো না। ইনশাল্লাহ আমরা বলবো না। আমরা একবার রিভিশন দিয়ে নিই, এর মধ্যে আপনারা বলেন আলহামদুলিল্লাহ ডান। প্রথমত টেকনিকটা ছিল গারোয়ান। এই যে আমাদের গারোয়ান চাবি রেখে জলসা দেখে মা সঙ্গে শশা মুছিয়া খেতে দিল। তাহলে সেখান থেকে গারোয়ান থেকে গারোদের উপজাতীয় উৎসব ওয়ানগালা। চাবি থেকে চাকমাদের উপজাতীয় উৎসব বিজু। রেখে জলসা থেকে আমরা দুইটা পাবো, জল থেকে পাবো জলকেলি, সা থেকে পাবো সান্দ্রে। এবং এটা মূলত রেখে বলতে রাখাইনদের। এবার মা সঙ্গে থেকে মারমা, মারমাদের সঙ্গে থেকে মাথায় রাখবো সাংগ্রাই, অর্থাৎ মারমাদের উপজাতীয় উৎসবের নাম সাংগ্রাই। শোষা থেকে মাথায় রাখবো সোহরাই। সোহরাই কাদের উৎসব প্রিয় ভাই বোনেরা? সোহরাই হচ্ছে সাঁওতালদের উৎসব। এবং লাস্টে মুছিয়া থেকে মাথায় রাখবো মুরং। মুরংদের উৎসবের নাম হচ্ছে সিয়া থেকে সিয়া সৎ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে কিন্তু আমরা পেরে গেলাম ভাই আলহামদুলিল্লাহ। এই টেকনিকটা আপনি কোথাও পাবেন না। এবং আমি বাজি রেখে বলতে পারি ইনশাআল্লাহ যে আপনারা যদি দুই একবার টেকনিকটা একটু প্র্যাকটিস করেন, একবার লিখে করার চেষ্টা করেন, একবার না দেখে পড়ার চেষ্টা করেন, আপনি দেখবেন আজকে রাতে আপনার এটা একদম, আপনার জেহেনে এটা একদম ফিক্স হয়ে যাবে, আপনার মস্তিষ্কে এটা ফিক্স হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে প্রিয় ভাই বোন সবাই ডান, সবাই ডান, একদম পারবেন আপনারা সবাই। অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ডান বলেছেন। ওকে, সবাই ডান বললে আমরা তারপরের টপিকে চলে যাই। আর দুইটা মনে হয় কোশ্চেন আছে, এগুলো দিয়ে আমরা শেষ করবো আজকের ক্লাসটা। ওকে,
এবার 9 নাম্বার সেকেন্ড লাস্ট কোশ্চেন ভাই, দুইটা গুরুত্বপূর্ণ টপিক দিয়ে আমাদের কিন্তু উপজাতি শেষ, আর দুইটা গুরুত্বপূর্ণ টপিক দিয়ে আমাদের উপজাতি শেষ। প্রথম এই লাস্ট কোশ্চেন, সেকেন্ড লাস্ট কোশ্চেন একটু দেখেন, সবাই আনসার করেন প্রিয় ভাই বোনেরা, সেকেন্ড লাস্ট কোশ্চেনটা একটু আনসার করেন। আলহামদুলিল্লাহ ডান, আলহামদুলিল্লাহ। আমাদের বোন আছেন আমাদের, ওকে সাব্বির ভাই আছেন আমাদের, খালেদা বোন আছেন আমাদের, ওকে শিখা বোন আমাদের আলহামদুলিল্লাহ বলেছেন, আমাদের ফিরোজ আলী ভাই বলেছেন ডান, ওকে মিথিলা সাজিন বলেছেন ডান, অনেক ধন্যবাদ। ইমরান ভাই বলেছেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এতদিন ধরে প্যারাই ছিলেন যে ভাই আমার উপজাতি মাথায় থাকে না, আজকের ক্লাসটাই কিন্তু আপনারা উপজাতিটা শেষ করে ফেলেন আলহামদুলিল্লাহ। ঠান্ডা মাথায় পড়াশোনা করলে, নিজের গোলটাকে সামনে রাখলে, নিজের এমটাকে যদি সামনে রেখে পড়াশোনা করেন না, দেখবেন ভিতর থেকে একটা আলাদা রকম স্পিরিট কাজ করবে যে আমাকে পারতেই হবে, আমাকে এই জিনিসটা রপ্ত করতেই হবে, এই জিনিসটা যে রপ্ত করেছে সেই তো বইটা লিখছে, তাহলে আমি কেন পারবো না, আমি কেন পরীক্ষার হলে যে প্রশ্নটা করছে সেই তো একটা মানুষ, আমি কেন পারবো না। আপনার মধ্যে যখন এই টেন্ডেন্সি আসবে যে আমিও পারবো, আই এম দ্য বেস্ট, আমি সেরা, তখন ইনশাল্লাহ আপনার মধ্যে ভালো কিছু আসবে। নিজেকে নিয়ে একবার আয়নার সামনে দাঁড়াবেন, বলবেন যে তুই পারবি বেটা, তোর নিয়ে কোনো ভয় নাই, তুই ইনশাল্লাহ পারবি, ঠিক আছে। তখন দেখবেন আপনার মধ্যে কিন্তু জোর আসবে। আপনার আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে যারা আপনাকে টেনে ধরবে। আপনার পাশের বাসার আন্টিগুলো বললে কি বাবা কি মা চাকরি হইলো, এমনি করে বলবে খুঁটা দিয়ে, কিন্তু আপনার ওদের কানে দিয়ে লাভ নাই। যখন আপনি চাকরি হবে তখন দেখবেন 10 দিন ওরা খুঁজে পাওয়া যাবে না। ইনশাল্লাহ আমরা সে রেভেন্স গুলো আমরা কোনো সময় কারোর প্রতি রেভেন্স নেওয়া বা কারোর প্রতি খারাপ মনোভাব আনবো না আমাদের মনে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না প্রিয় ভাই বোন। আমরা মূলত কি আনবো, আমরা সবার জন্য দোয়া আনবো এবং আমরা নিজেদের যোগ্যতাটাকে যাচাই করব। আমাদের যোগ্যতাটা, আমাদের সবচেয়ে বড় পাওয়াটাই হবে সকলের মুখে একটা সেরা রিপিট ইনশাল্লাহ। ওকে, পরেরটাতে চলে যাই। পাহাড়ি জনগণের পক্ষে পার্বত্য শান্তি চুক্তি, এটা একটু লিখে রাখি, আমি একটু বলে দিচ্ছি। পার্বত্য শান্তি চুক্তি, এই পার্বত্য শান্তি চুক্তিটার সময়কাল কখন ভাই বলেন তো? সময়কালটা হচ্ছে 2রা ডিসেম্বর 1997। 2রা ডিসেম্বর 1997। ওই সময়টাতে যারা পাহাড়ি ছিলেন, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক ভাই, শুধুমাত্র চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে যদি আলোচনা করা যায়, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা নিয়ে মিনিমাম হলেও আপনাদের 2 ঘন্টা আলোচনা করা যাবে। আমাদের আন্তর্জাতিক সম্পর্ক ভাইয়ের যে ফ্যাকাল্টি, এই আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্টে একটা পড়াশোনা ছিল যে বাংলাদেশের হিল ট্রেক্স নিয়ে যে রিলেশন বাংলাদেশের সাথে, তো এটাতে আমরা অনেক কিছু পড়েছি যে বাংলাদেশের হিল ট্রেক্সের কত বিশাল আলোচনা, কিন্তু আমরা চাকরি পরীক্ষা শুধু 2-3টা লাইন পড়ি যে বাংলাদেশের পার্বত্য শান্তি চুক্তিটা হয়েছে কত সালে। এটা সময়কালটা কোথায় ছিল বলেন তো? এটা সময়কালটা হচ্ছে 2রা ডিসেম্বর 1997। 2রা ডিসেম্বর 1997 হয়েছে। এবং এটার পক্ষ কারা ছিল? পক্ষ সরকারের পক্ষে ছিল। সরকারের পক্ষে এই চুক্তিটা সাইন করেছে সরকারের পক্ষে সাবেক একজন চিফ হুইপ ছিলেন, সাবেক চিফ হুইপ, তার নাম হচ্ছে আবুল হাসনাত আব্দুল্লাহ। আবুল হাসনাত, আপনারা যারা বরিশাল অঞ্চলে আছেন তারা চিনেন আবুল হাসনাত আব্দুল্লাহ। এই আবুল হাসনাত আব্দুল্লাহ কিন্তু সরকারের পক্ষে কিন্তু সাইন করেছিল। এবং পাহাড়িদের পক্ষে, এটা একটু লিখে রাখেন, পাহাড়িদের পক্ষে কে সাইন করেছে তার নামটা একটু বড়, আমরা একটু শর্ট ফর্মে এখানে লিখে দিচ্ছি যে জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমা, যাকে আমরা শর্ট ফর্মে সন্তু লারমা নামে চিনি। এই সন্তু লারমা বা জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমা মূলত ছিল মানবেন্দ্র লারমার ভাই, ঠিক আছে। এই মানবেন্দ্র লারমা আবার প্রতিষ্ঠা করেছিল পাহাড়ি শান্তি সংহতি সমিতি, বা যেটাকে আমরা JSS বলতে পারি। তাহলে সেই পাহাড়ি শান্তি সমিতির আমরা জানি যে প্রতিষ্ঠাতা ছিল মানবেন্দ্র লারমা, তার ভাই হচ্ছে জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমা, যাকে আমরা সন্তু লারমা বলি। আর ওই JSS বা পাহাড়ি শান্তিরক্ষী যে সমিতি ছিল বা পাহাড়ি শান্তি যে বাহিনী ছিল, তাদের একটা গোয়েন্দা বাহিনী ছিল যেটাকে আমরা গণলাইন নামে জানতাম। গণলাইন এত ডিটেলসে পড়ার দরকার নাই, আপনাদের এগুলো হয়তো বা আসবে না, এটা বাদ দিতে পারেন। তাও একটু পড়ে রাখেন যে গণলাইন কি ছিল। গণলাইন ছিল JSS এর গোয়েন্দা সংস্থা ছিল গণলাইন। এগুলো অনেক ডিটেলসের পড়াশোনা। যাই হোক, আমরা একটু শুধুমাত্র উপজাতিতে থাকি আজকে শুধু একটু উপজাতিটা পড়াশোনার চেষ্টা করি ভাই বোন, এটা একটু মাথায় রাখবেন। JSS এর গোয়েন্দা সংস্থা ছিল এটা। ওকে প্রিয় ভাই বোনেরা, তাহলে সরকারের পক্ষে আমরা বুঝলাম যে আবুল হাসনাত আব্দুল্লাহ তিনি হচ্ছেন সরকারের পক্ষে সেখানে গিয়েছিলেন এবং তিনি সেখানে গিয়ে চুক্তি করলেন যে আমরা ইনশাল্লাহ
প্রত্যেকটা উপজাতিদের স্বার্থ রক্ষা করব, বিনিময়ে আপনাদের যারা অস্ত্রবাহী যে সামরিক বাহিনী আছে আপনাদের, তাদেরকে আত্মসমর্পণ করতে হবে। তাহলে তারা কিন্তু আত্মসমর্পণ করেছিল এবং তারই ফলাফলে আমরা দেখেছি এই যে শান্তি বাহিনীর, প্রিয় ভাই বোন, শান্তি বাহিনীর এই জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লার্মাকে এখনো তিনি বেঁচে আছেন, তাকে কিন্তু প্রতিমন্ত্রীর মর্যাদা দেয়া হয়। তিনি কিন্তু বর্তমানে চেয়ারম্যান, সেখানকার শান্তি বাহিনীর চেয়ারম্যান, কিন্তু তাকে কিন্তু প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। ওকে ওকে প্রিয় ভাই বোনেরা, ক্লিয়ার কিনা? সবাই একটু বলেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলেন প্রিয় ভাই বোন, সবাই বলেন ক্লিয়ার, সবাই একটু বলেন ক্লিয়ার কিনা। এটা একটু জানতে হবে, এটা একটু বুঝতে হবে, এই পাহাড় পার্বত্য শান্তি চুক্তিগুলো একটু পড়তে হবে। সবাই বলেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার হলে কিন্তু আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি, লাস্ট কোশ্চেন। আমার মন চায় যে আপনাদের সাথে শুধু ক্লাস নিতেই থাকে, কিন্তু ইতি টানতে হবে। আজকের লাস্ট কোশ্চেন 428, 500 জনের মতো আমাদের সাথে যুক্ত আছে। 500 জনের লাস্ট কোশ্চেনটা কমেন্টে আমাদের আনসার করতে হবে। বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? একটু কোশ্চেন করে দেখেন, কোশ্চেনটা দেখেন, সবাই একটু দেখেন প্রিয় ভাই বোন, সবাই একটু দেখেন। বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? এটা তো পারবেন ইনশাল্লাহ। এই কোশ্চেনটা আসছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। ওরে বাবা, বিশাল পদ, ঠিক আছে, যাকে আমরা এডি বলি। এডি, এই যে আপনারা যারা এনএসআই তে পরীক্ষা দিচ্ছেন, এনএসআই এর এডি হতে যাচ্ছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই। 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলো দিচ্ছেন, যারা প্রাইমারি শিক্ষক নিবন্ধনের পরীক্ষা দিচ্ছেন, প্রত্যেকের জন্য এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই বলেন প্রিয় ভাই বোন, কোনটা হবে? বাংলাদেশের সর্বপ্রথম উপজাতীয় কালচারাল একাডেমি, এটা হয়েছিল বাংলাদেশের সর্বপ্রথম উপজাতীয় কালচারাল একাডেমি। এই একাডেমিটা মূলত হয়েছিল 1977 সালের 16ই আগস্ট এটা কিন্তু উদ্বোধন করা হয়। 16ই আগস্ট, তাহলে 1977 সালের 16ই আগস্ট এটাকে উদ্বোধন করা হয়েছে। এবং সর্বশেষ যেটা আনসারটা বলে দিচ্ছি, আনসারটা হচ্ছে এটার অবস্থান হচ্ছে বিরিশিরি নেত্রকোনা। তাহলে বিরিশিরি নেত্রকোনা আনসার হয়ে গেল খ নাম্বার। যারা খ নাম্বার আনসার করেছেন প্রিয় ভাই বোন, নেত্রকোনা থেকে কারা কারা আছেন? সবাই খ নাম্বার আনসার করেছেন। নেত্রকোনা আমরা জানি আমাদের বৃহত্তর ময়মনসিংহের খুবই গুরুত্বপূর্ণ একটা জেলা নেত্রকোনা। এই নেত্রকোনায় বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে যেহেতু 10, তাহলে আমরা মাথায় রাখলাম যে 10টি কালচারাল একাডেমি আছে। বর্তমানে 10টি কালচারাল একাডেমি আছে। তাহলে বর্তমানে 10টি কালচারাল একাডেমি বা উপজাতিদের কেন্দ্রিক 10টি প্রতিষ্ঠান কিন্তু এখন বর্তমানে বাংলাদেশে আছে। এটা একটু মাথায় রাখবো আমরা। 10টি। বিরিশিরি নেত্রকোনা। অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন। আমরা কিন্তু এই কয়েকটা কোশ্চেনের মাধ্যমে আমরা পুরোটা উপজাতির আদ্য প্রান্ত সম্পর্কে আলোচনা করলাম। আপনারা সবাই অবশ্যই এই ক্লাসটা আশা রাখি এনজয় করেছেন, অনেক এনজয় করেছেন। আশা রাখি অনেক কিছু শিখতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন। আপনারা যদি জানতে পারেন, আপনারা যদি বলেন যে এই ক্লাসটা আপনাদের কেমন লেগেছে, আপনারা একটু জানাবেন। যদি এই ক্লাসটাতে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আপনাদের পজিটিভ কমেন্টগুলো আমাদের এগিয়ে যাওয়ার একটা বড় একটা সাহস, যে আমাদের প্রিয় ভাই বোনগুলো সবাই পুরো বাংলাদেশের আনাচে কোনাচে থেকে তারা কিন্তু দেখছে এবং তারা কিন্তু আমাদের ক্লাসগুলো অবজার্ভ করছে। ঠিক আছে, তাহলে আপনারা বলবেন যে আজকের ক্লাসটা